আমি একজনকে ভালোবাসি। তার নাম ফ্লোরা। বাবা ছেলের বউ হিসেবে চায় বাঙালি মুসলিম মেয়ে। ঠিক তোমার মতো। কিন্তু ফ্লোরা বিদেশি আবার খ্রিস্টান। ওকে কখনোই আমার ফ্যামিলি মেনে নিবে না। তাই আমরা ঠিক করেছি বিয়ে না করেই সারা জীবন লিভ ইন করব। কিন্তু তোমার সাথে আমার বিয়েটা হলে সেটা সম্ভব না। তুমি নিশ্চয় চাও না তোমার হাজবেন্ড বিয়ের পর গার্লফ্রেন্ডের সাথে লিভ ইন রিলেশনে থাকুক। প্রীতির পায়ের নিচের মাটি নড়ে উঠল। মাথায় আচমকা বিকট শব্দ হলো। আশরাফের কথা শুনে মাথা ঘুরছে। ইংরেজি সে কম বোঝে, কিন্তু আশরাফ ইংরেজি আর বাংলা মিশিয়ে একটি অদ্ভুত শব্দে কথা বলছে, যা বুঝতে একদম অসুবিধা হচ্ছে না প্রীতির। কিন্তু কথাগুলো মানতে অবশ্যই অসুবিধা হচ্ছে। যখন প্রথমবার সে আশরাফকে দেখেছিল, মনে মনে তখনই ভেবে নিয়েছিল এই ছেলেই তার প্রথম প্রেম। এর আগে কাউকে দেখে এতটা ভালো লাগেনি প্রীতির। মোবাইলে আশরাফের ছবি বের করে সারা রাত বালিশের তলায় রেখে ঘুমিয়েছে। ফ্লাইটে উঠে জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে প্রতিটি মেঘের খণ্ডে আশরাফের মুখ দেখতে পেয়েছে। এক কথায় আশরাফের প্রেমে কল্পনায় প্রীতি বুঁদ হয়েছিল। যার প্রেমে সে এত উন্মাদ হলো, তার থেকে এমন ধরনের কথা শোনা মোটেও কোনো সহজ ব্যাপার না। কিন্তু একটা সত্যি কথা আছে, ভালোবাসাও জোর করে হয় না। প্রীতি তো হাজার চেষ্টা করেও তাদের পাড়ার রিফাতকে ভালোবাসতে পারেনি। অথচ রিফাত তার জন্য নেশা-টেশা করে কত কাণ্ড ঘটেছিল। প্রীতি তো জানে আশরাফকেও জোর করা সম্ভব না। তাই নিয়তিকে মানা ছাড়া অন্য উপায় তার কাছে নেই। হে প্রীতি, তুমি কি আমার কথা বুঝতে পারছো? আশরাফের ডাকে নড়ে উঠল প্রীতি। মানুষটা এবারও প্রীতির নামে উচ্চারণ ভুল করছে। অন্য সময় হলে প্রীতি শক্ত চেহারায় বলতো, আমি প্রীতি, নট প্রীতি। কিন্তু এবার সে কিছুই বলল না। তার বাকশক্তি হারিয়ে গেছে। আশরাফ আবার জিজ্ঞেস করল, আর ইউ ওকে প্রীতি? প্রীতি মাথা নেড়ে বোঝালো, ইয়েস। তারপর ঢোক গিলে নিজেকে একটু সামলে নিয়ে প্রশ্ন করল, এখন আমাকে কি করতে হবে? প্রীতির প্রশ্নে আশরাফের দৃষ্টিতে খুশির ঝলক দেখা গেল। প্রসন্ন কণ্ঠে উত্তর দিল, বাবার জন্য আমি বিয়েটা ভাঙতে পারছি না। আমার মতামতের কোনো গুরুত্বই পাওয়া দিচ্ছে না। তাই বিয়েটা তোমাকে ভাঙতে হবে। তুমি বাড়ি ফিরে সবাইকে বলবে আমি তোমার সাথে খুব খারাপ আচরণ করেছি, তাই তুমি আমাকে বিয়ে করতে চাও না। প্রীতি মন খারাপ করা চেহারা নিয়ে মাথা নাড়ল। তার চোখ টলমলে হয়ে আসতে চাইছে। খুব বিরক্ত লাগছে আশরাফকে এখন। ছোটটার বয়স কত হবে? মিনিমাম 24। এত বড় ছেলে হয়েও তার মতামতের বুঝি কোনো গুরুত্ব নেই। বিয়ে ভাঙার জন্য প্রীতির মতো বাচ্চা মেয়ের কাছে অনুরোধ করছে, তাও জোর করে তুলে এনে। ছিঃ, লজ্জা লাগা উচিত। আশরাফ বিনীত কণ্ঠে বলল, অর্ডারটা আজকে তুমি করো প্রীতি, তোমার পছন্দ মতো। আমি আজ খুব খুশি। মনে হচ্ছে অনেক বড় একটা টেনশন মাথা থেকে নেমে গেছে। আমাকে টেনশন ফ্রি করার জন্য তোমাকে থ্যাঙ্কস। ক্যান ইউ হাগ? প্রীতি কেঁপে উঠল। পরপুরুষকে জড়িয়ে ধরা তার জন্য অতি লজ্জাজনক ব্যাপার। যদিও আশরাফের কাছে এটা ডাল ভাতের মতো। সে নিউ ইয়র্ক শহরে বড় হয়েছে। তারা এখন বসে আছে নিউ ইয়র্কের বিখ্যাত সুজি নোস রেস্টুরেন্টে। এখানকার মানুষের জন্য এই ধরনের বিষয় খুব সাধারণ। কিন্তু প্রীতির অস্বস্তি লাগছে। যদি বিয়ে ভাঙার প্রসঙ্গ না উঠত, তাহলে প্রীতি শত অস্বস্তি ঠেলেও কাজটা করতে রাজি হতো। কিন্তু এবার রাজি হলো না। ইতস্ত করে বলল, না প্লিজ। সে ভেবেছিল আশরাফ বোধহয় মাইন্ড করবে। কিন্তু এমন কিছু হলো না। প্রীতির নিষেধটা সে খুব স্বাভাবিকভাবে গ্রহণ করল। কাঁধ ঝাঁকিয়ে বলল, ওকে। তারপর ওয়েটারকে ডাকলো। প্রীতির এখন কিছু খেতে ইচ্ছে করছে না। তবুও সে অনীহা নিয়ে অর্ডার করলো। বিয়ে ভাঙায় যে তার মন খারাপ হয়েছে, এটা আশরাফকে কিছুতেই বুঝতে দেওয়া যাবে না। খাবার খেতে খেতে আশরাফ ফ্লোরা সংক্রান্ত গল্প শুরু করলো। এসব শুনতে প্রীতির কলিজায় লাগছে, বুক ফেটে যাচ্ছে। কিন্তু চেহারা স্বাভাবিক রেখে হাসতে হচ্ছে। ইস, কে বলেছিল বিদেশি বড়লোক ছেলে বিয়ে করতে? এদের স্বভাব চরিত্র ভালো হয় না, তা প্রীতিকে অনেকেই বুঝিয়েছিল। কিন্তু বাবার বড় ফুপুর কথায় নেচে উঠলেন। সদ্য এইচএসসি পাশ করা মেয়েকে বিয়ে দিতে বাক্স টেপরা গুছিয়ে সোজা বাংলাদেশ থেকে নিউ ইয়র্ক চলে এলেন। এখানে প্রীতির বড় ফুফু নাসিফা সুলতানা থাকেন। আশরাফের সাথে সম্বন্ধ তিনিই এনেছিলেন। ছেলে দেখতে রাজপুত্র, পরিবার উচ্চবিত্ত, গর্বিত বংশ, আবার জন্মসূত্রে সিটিজেনশিপেও আছে ইউএসের। বাঙালি পরিবার হলেও ছেলের ফুল ফ্যামিলি যুক্তরাষ্ট্রে ওয়েল সেটেল। নাসিফার নিজেরও প্রীতির বয়সের মেয়ে আছে। কিন্তু নিজের মেয়ের কথা না ভেবে তিনি ভাবলেন প্রীতির বিয়ের কথা। কেন? এই প্রশ্ন এসেছিল প্রীতির মনে। পরে তার উত্তর পাওয়া গেছে। নাসিফা আন্টির মেয়ে জেরিনের বয়ফ্রেন্ড আছে। জেরিন তার বয়ফ্রেন্ডের সাথেও লিভিং রিলেশনে আছেন।
এই দেশে তো এইসবই নর্মাল। জেরিনের সাথে আজ প্রীতি শপিংয়ে বের হয়েছিল বিকালে। সূর্য ডোবার আগ মুহূর্তে শপিং মলে মাইকেলের মাধ্যমে সবাইকে সাবধান করা হয়েছে, ৮ ঘন্টার মধ্যে স্নোফল শুরু হবে। তখন জেরিনের বয়ফ্রেন্ড এসেছে শপিং মলে। জেরিন তার সাথে ডেটে চলে গেল আর প্রীতিকে একটা ট্যাক্সি ঠিক করে দিল বাড়ি ফিরে যাওয়ার জন্য। প্রীতি খুব ভয় লাগছিল, কিন্তু এই দেশে 18 পেরোলেই স্বাধীনতা পেয়ে যায় সবাই। জেরিন কত উড়নচণ্ডী, ইচ্ছে হলে বয়ফ্রেন্ডের সাথে রাত কাটাতে পারে। প্রীতির জন্য তো এই সব কল্পনার থেকেও অবাস্তব। বাবা হাত না ধরে সে বাড়ির পাশে বাজারেও যায়নি। সেখানে নিউ ইয়র্কের মতো সিটিতে ট্যাক্সি নিয়ে একা একা বাড়ি ফিরে যাওয়া কি তার পক্ষে সম্ভব? তবুও সাহস করে সে ট্যাক্সিতে উঠল। মাঝ রাস্তায় প্রীতির ট্যাক্সি থামানো হয়। আশরাফকে দেখে প্রীতি খুশি হয়েছিল, ভেবেছিল আশরাফ বুঝি তাকে নিরাপদে বাড়ি পৌঁছে দিবে এবার। কিন্তু প্রীতিকে ট্যাক্সি থেকে বের করে আশরাফ নিয়ে এলো এই রেস্টুরেন্টে। প্রীতি আসতে চায়নি। আশরাফ বহু অনুনয় বিনয় করে এক প্রকার জবরদস্তিই তাকে এনেছে। তাও প্রীতি ভেবেছিল তাদের সময়টা রোমান্টিক কাটবে, কিন্তু হলো বিপরীত। আশরাফ কথায় বিদেশি ভাব স্পষ্ট। সঠিক উচ্চারণে বাংলা বলতে তার অসুবিধা হয়। এমনকি নিজের নামটাও সে ঠিকমতো উচ্চারণ করতে পারে না। তার নাম আশরাফ, কিন্তু তাকে ডাকা হয় অ্যাশ। আশরাফ প্রীতির সাথে ইংরেজিতে কথা চালিয়ে যাচ্ছিল। তোমাকে এইভাবে তুলে আনার জন্য সরি, কিন্তু আমার কোনো উপায় ছিল না। কেউ তোমাকে আমার সাথে একা দেখা করতে দিতে রাজি হচ্ছিল না। যেদিন আমরা আলাদা মিট করলাম সেই দিনে তুমি আমার কাজিন জেরিনকে নিয়ে এসেছিলে, রাইট? সেই জন্যই আমি আজকে তোমাকে একা পেয়ে এই ব্যবস্থা করেছি, যেন আমরা প্রাইভেসি নিয়ে কথা বলতে পারি। প্রীতির খুব লজ্জা করতে লাগলো। সে নড়াচড়া বন্ধ করে বরফের মতো জমে গেল। আশরাফ কেন তাকে একা পেতে চায়? তাহলে কি জেরিনের কথাই ঠিক? আশরাফও পশ্চিমা সংস্কৃতিতে অভ্যস্ত। বিয়ের আগে ঘনিষ্ঠতা তাদের কাছে কম্পালসরি। আচ্ছা, হঠাৎ আশরাফ তাকে চুমু-টুমু দিয়ে ফেলবে না তো? ভয়ে প্রীতির কলিজা চুপসে গেল। তার ফ্যাকাশে মুখ দেখে আশরাফ দুঃখিত গলায় বলল, এক্সট্রিমলি সরি প্রীতি। যদি আমি তোমাকে বেশি হার্ট করে থাকি তাহলে তুমি আমাকে মাফ করো, কিন্তু আমি বাধ্য ছিলাম। আমার কাছে অন্য কোনো রাস্তা নেই। তোমার সাথে আমার পার্সোনাল এই মিটিং খুব জরুরি। তোমাকে একটা কথা বলি প্রীতি, আমি এই বিয়েটা করব না। প্রীতি বড় চমক খেল। কি বলছে এইসব ছেলেটা? বিয়ে না করলে প্রীতির সাথে আলাদা কথা বলার এত প্রয়োজন কেন? তাহলে কি? প্রীতি মেরুদণ্ডে শীতলতা অনুভব করল। তারপরে আশরাফ বিনীত কণ্ঠে ফ্লোরার ঘটনা বলা শুরু করল। আর প্রীতির সমস্ত স্বপ্ন আশা এক নিমিষে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আশরাফ এখন তার আর ফ্লোরার প্রথম দেখা হওয়ার গল্পটা বলছে। যদিও প্রীতি শুনতে চায়নি, আশরাফ নিজে থেকেই বলা শুরু করছে। ছেলেটা বাচাল প্রকৃতির, কিন্তু কথা বলার ধরন অসম্ভব সুন্দর। সারাক্ষণ শুনতেই ইচ্ছে করে। তবে ফ্লোরা সংক্রান্ত আলোচনা প্রীতির বিষাক্ত লাগছে। সে কখন বাড়ি যাবে আর মন খুলে একটু কাঁদতে পারবে? খাওয়া দাওয়ার পর্ব শেষ হলো, তবুও আশরাফের গল্প শেষ হলো না। ফ্লোরার প্রশংসা করে যাচ্ছে সে মহা উচ্ছ্বাসে, যেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দরী মেয়ে ফ্লোরা। মেয়েটাকে একবার দেখতে ইচ্ছে করলো প্রীতির, কিন্তু সে আগ্রহটা দমিয়ে রাখল। যার গল্প শুনে ইশনায় মরে যেতে মন চাইছে, তার ছবি দেখলে না জানি কি হবে। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আশরাফের গাড়িতে উঠল প্রীতি। তার ইচ্ছে করছিল ট্যাক্সি নিয়ে বাড়ি ফিরে যেতে, কিন্তু এটা করতে গেলে আশরাফ বুঝে ফেলবে যে প্রীতির মন খারাপ হয়েছে। আর যাই হোক, প্রীতির নিজের আত্মসম্মান বিসর্জন দিতে চায় না। গাড়িতে ওঠার পর প্রীতির খুব শীত করতে লাগলো। আশরাফ চাদর এগিয়ে দিল। প্রীতি অবাক, আশরাফ কিভাবে বুঝলো? তোমার মনে হয় শীত লাগছে, চাদরটা নিতে পারো। প্রীতি চাদরটা লুফে নিল। এরপরে তার কান্না পেয়ে গেল। ছেলেটা বড্ড কেয়ারিং, ছোটখাটো বিষয়ে খুব খেয়াল করে। এমন মানুষ জীবনে পাওয়া ভাগ্যের ব্যাপার। ফ্লোরা মেয়েটা ভীষণ ভাগ্যবতী। প্রীতি জানালার দিকে চেয়ে চোখের জল আড়াল করার চেষ্টা চালালো। জানালার বাহিরে শীতল শুভ্র রাত, বরফ এখনো জমেনি, তাই গাড়ি চালানো সহজ হচ্ছে। কিছুক্ষণ পরে আর এই রাস্তায় গাড়ি নিয়ে নামা সম্ভব হবে না, যা বোঝা যাচ্ছে। প্রীতিকে বাড়ি পৌঁছে দেওয়ার পর আবার নিজের বাড়ি ফিরে যেতে ভালোই সমস্যা হবে আশরাফের। তবে এই নিয়ে প্রীতি বিচলিত নয়। লোকটার সমস্যা হওয়াই উচিত। প্রীতিকেও তো সে কত বড় সমস্যায় ফেলে দিয়েছে। প্রীতি এখন কিভাবে বিয়েটা ভাঙবে? বাড়ি ফিরে জেরিনের সাথে এই নিয়ে আলোচনায় বসতে হবে। এসব ব্যাপারে জেরিনের মাথা থেকে অনেক কুবুদ্ধি বের হয়। প্রীতি সহজ সরল মেয়ে, তার চেহারার মতো মনটাও খুব সাদা। জটিলতার সে কিছুই বোঝে না। তার কি চিন্তা ভাবনাগুলোও তার মতোই সরল।
আশরাফ পাশে বসে ড্রাইভিং করছে আর নানান কথা বলছে। প্রীতি শুনছে আবার শুনছে না। ফ্লোরা সংক্রান্ত আলোচনায় তার আগ্রহ নেই। এর চেয়ে জানালার বাহিরে সারি সারি ম্যাপল গাছের সৌন্দর্য উপভোগ করতে বেশি আগ্রহী সে। বিরাট অট্টালিকার সামনে গাড়ি থামল। আশরাফ হাসি মুখে বলল, নামো, চলে এসেছি। প্রীতি হকচকিয়ে দৃষ্টিতে আশেপাশে দেখতে লাগলো। এ কোথায় এসেছে তারা? এটা তো নাফিসা ফুপুর বাড়ি না। এখানে কেন নামবো? আশরাফের সম্মিত ফিরল প্রীতির প্রশ্ন শুনে। কপালে হাত রেখে বলল, ও মাই গড, কথা বলতে বলতে একদম খেয়ালই ছিল না। তোমাদের বাড়ির রাস্তা না ধরে নিজের বাড়ির রাস্তায় চলে এসেছি। এক্সট্রিমলি সরি প্রীতি। প্রীতির মুখ চুপসে গেছে। মনে হচ্ছে মেয়েটা এক্ষুনি কেঁদে ফেলবে। আশরাফ বলল, তুমি খেয়াল করবে না? আমার না হয় মনে ছিল না। তুমি তো বাহিরে তাকিয়েই ছিলে। একটু বলবে না আমাকে যে ভুল পথে যাচ্ছি? প্রীতি বোকার মতো তাকিয়ে আছে। সে কিভাবে বুঝবে কোনটা ভুল পথ আর কোনটা সঠিক? তার কাছে তো সব রাস্তায় একই রকম লাগে। আশরাফ হাত মুঠো করে স্টিয়ারিংয়ে সজোরে একটা ধাক্কা মারল। আফসোস করে বলল, ড্যাম, কি হবে এখন? আবার গাড়ি ঘোরাতে হবে একদম অপোজিট রোড। প্রীতি চিন্তিত গলায় প্রশ্ন করল, এখান থেকে যেতে কতক্ষণ লাগবে? মিনিমাম 1 আওয়ার। আর যদি ফুল স্পিডে চালাই তাহলে ½ আওয়ার লাগতে পারে। কিন্তু তুমি সেটা টলারেট করতে পারবে না। প্রীতির ভয় লাগছে। বাড়ি ফিরতে আরও 1 ঘন্টা সময়। কি একটা অবস্থা! বাবা তাকে আর কখনোই একা বের হতে দিবে না। এত বড় ভুল কিভাবে করলো আশরাফ? প্রীতি হতাশ দৃষ্টিতে তাকালো। আশরাফ সহসা সিট বেল্ট খুলতে খুলতে বলল, বাদ দাও প্রীতি, যা হয় ভালোর জন্যই হয়। এই সুযোগে তুমি আমাদের বাড়িতে ডিনার করতে পারবে। বাবা মাও খুব খুশি হবে তোমাকে দেখলে। আশরাফের প্রস্তাব শুনে চোখ কপালে উঠে গেল প্রীতির। না না, এটা কি করে হয়? আমি এখন আপনাদের বাড়িতে ঢুকলে তো আমার ফিরতে আরও লেট হয়ে যাবে। বাবা টেনশন করবে। ফোন করে বলে দিও। আঙ্কেল নিশ্চয় সিচুয়েশন বুঝবেন। এখন আবার গাড়ি ঘোরানো ঠিক হবে না। ওয়েদার ভালো নেই। তাছাড়া তুমি আমাদের বাড়িতে প্রথমবার এসেছো। আমি তোমাকে এত সহজে যেতে দেই কিভাবে? আফটার অল, ইউ আর মাই গুড ফ্রেন্ড। প্রীতি জিজ্ঞাসু দৃষ্টিতে বলল, গুড ফ্রেন্ড? আমরা কাপল না হতে পারলাম, অ্যাটলিস্ট ফ্রেন্ড তো হতেই পারি। তাছাড়া তুমি আমার কত বড় উপকার করেছো। প্রীতি মনে মনে একটু হাসল। যাকে এতদিন প্রেমিক পুরুষরূপে কল্পনা করেছে তাকে হঠাৎ করে বন্ধু ভাবা প্রীতির জন্য একদম সহজ ব্যাপার না। সে যাকে স্বামী হিসেবে পায়নি তাকে বন্ধু হিসেবেও চায় না। প্রীতি ছোট নিঃশ্বাস ছেড়ে উত্তর দিল, উপকার এখনো করিনি। বিয়ে ভাঙার ব্যাপারে আমি বাবার সাথে কথা বলবো। তারপর দেখা যাক। সেই জন্যই বলছি, তোমাকে ভেতরে যেতেই হবে। এটা ট্রিট, তোমার পাওনা। আজকে রাতে আমাদের সাথে এখানে থাকো না, কাল সকালে চলে যেও। প্রীতি বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো। কি সহজভাবেই না আশরাফ কথাটা বলে ফেলল। প্রীতি বাবার অনুমতি ছাড়া কলেজেও যায় না। সেখানে আশরাফদের বাড়িতে এক রাতের জন্য থাকা মানে বিনা নোটিশে বাবার হার্ট ফেইলের ব্যবস্থা করা। অসম্ভব। আরোহী এক প্রীতির প্লেটে আরও একটু সালাদ তুলে দিলেন। প্রীতি খেতে ইচ্ছে করছে না। রেস্টুরেন্ট থেকে তারা ইতিমধ্যে খেয়ে এসেছে, তাই পেটে বেশি জায়গা নেই। কিন্তু আরোহী খুব যত্ন নিয়ে প্রীতিকে খাওয়াচ্ছেন। এইভাবে কেউ যত্ন করলে নিষেধ করা যায় না। প্রীতির আবার একটা বাজে স্বভাব হলো, সে কখনোই কাউকে নিষেধ করতে পারে না। এমন রোগ অনেক মানুষেরই থাকে, কিন্তু প্রীতির রোগটা একটু বেশি করেই আছে। যেমন আশরাফকেও সে নিষেধ করতে পারেনি, ঠিকই জোর করে আশরাফ তাকে বাড়িতে নিয়ে এসেছে। হবু শাশুড়ি আরোহী প্রীতিকে দেখে কতই না খুশি। তাকে সাথে নিয়ে খেতে বসেছেন। প্রীতির প্লেট ভরা ছিল, তবুও সে আরোহীকে নিষেধ করতে পারল না। শত হলেও তার হবু শাশুড়ি। যদিও এই বিয়েটা হবে না, কিন্তু সেই কথা তো এখনও কেউ জানে না। একটু পর সরফরাজ ইসলাম এলেন। গায়ে সাদা পাঞ্জাবি আর পাজামা, মাথায় সাদা রুমাল বাঁধা। বোঝাই গেল নামাজ ঘর থেকে উঠে এসেছেন। গা থেকে আতরের সুবাস আসছে। তসবিহ হাতে নিয়ে মুচকি হেসে প্রীতির সাথে কুশল বিনিময় সারলেন তিনি। কথা বললেন না, কারণ জরুরি দোয়া পড়ছেন। প্রীতির খুব মায়া হলো। আহারে, কত পরহেজগার একজন মানুষ, অথচ তার ছেলেটাকে দেখো, খ্রিস্টান মেয়ের সাথে লিভ টুগেদার করার জন্য বিয়ে ভেঙে দিচ্ছে। যদিও অন্য মানুষের জীবন নিয়ে প্রীতির নাক গলানোর ইচ্ছে নেই। আশরাফ এখন তার কাছে অন্য মানুষই বটে। বিয়েটা হলেই না নিজের মানুষ হতো। আর কিছু খাবে মা? না আন্টি, আমার পেট ভরে গেছে। আরোহী আহ্লাদী দৃষ্টিতে প্রীতির মিষ্টি চেহারার দিকে তাকিয়ে রইলেন। কোমল স্পর্শে প্রীতির চিবুক ছুঁয়ে বললেন, প্লিজ আমাকে মা বলে ডাকো। আর কয়েকটা দিন পরেই তো বিয়ে। এখন থেকে প্র্যাকটিস না করলে অভ্যাস হবে না তো। প্রীতি কৃত্রিম লজ্জা মেশানো হাসি দিল।
তার আসলে অস্বস্তি লাগছে। আরোহী প্রীতির মাথায় হাত বুলিয়ে বললেন, তুমি আসলে খুব প্রিটি একটা মেয়ে। প্রীতির মনে মনে বলল, আপনার ছেলেও আমাকে একই কথা বলে, কিন্তু প্রশংসা করে না, ভুল করে। নামের ভুল উচ্চারণ। প্রীতি থেকে প্রিটি। সরফরাজ সাহেব দোয়া শেষ হয়েছে। তিনি প্রীতির কাছে এসে হাসিমুখে জানিয়ে দিলেন, তোমার বাবার সাথে কথা হয়েছে মা। তিনি তোমাকে আমাদের সঙ্গে থাকার অনুমতি দিয়েছেন। প্রীতি অবাক হয়ে গেল। সত্যি বাবা অনুমতি দিয়েছেন? আপনি কি বলে রাজি করালেন আঙ্কেল? সরফরাজ হেসে ফেললেন। আরোহী বললেন, রাজি না হয়ে উপায় কি? তোমার বাবা তো আর বরফে ঢাকা রাস্তা পেরিয়ে তোমাকে নিতে আসতে পারবে না, তাই অনুমতি দিয়েছেন। আমি জানতাম দেবেন। প্রীতি চিন্তিত মুখে পানির গ্লাস হাতে নিল। ঘটনা এখানে শেষ হবে না। বাবা নিশ্চয় কিছুক্ষণের মধ্যে প্রীতিকে ফোন করে 101টা ঝাড়ি দিবেন। আরোহী সরফরাজের দিকে চেয়ে উৎসাহী কণ্ঠে বললেন, জানো আমার কি ইচ্ছে করছে? কি? কাজী ডেকে এখনই দুজনের বিয়ে পড়িয়ে দিতে। প্রীতির মুখ থেকে পানি ছিটকে দেওয়ালে গিয়ে পড়ল। খুক খুক করে কাশি উঠল। আরোহী মাথায় হাত দিয়ে কাশি থামানোর চেষ্টা করলেন। কি হয়েছে মা? কিছু না আন্টি, ওই একটু বিষম উঠেছে আর কি। বিষম কেন উঠল? প্রীতি উত্তর না দিয়ে বড় করে নিঃশ্বাস ছাড়ল। যে ভয়ঙ্কর কথা সে শুনেছে। বিষম তো উঠবেই, হার্ট ফেল যে করেনি এটাই বেশি। সরফরাজ হাসতে হাসতে বললেন, আন্টির কথায় কিছু মনে করো না। তোমার বাবার অনুমতি ছাড়া আমরা তোমাকে পার্মানেন্টলি ঘরে তুলব না। সরফরাজ আর আরোহী একসাথে হাসতে লাগলেন। খুব প্রাণবন্ত তাদের হাসি। দুজনই অমায়িক মানুষ। এমন বন্ধুর মতো প্রাণোচ্ছল শ্বশুর শাশুড়ি কেনা চায়। আরোহী খুব শৌখিন মহিলা। প্রীতিকে নিজের ঘরে এনে আলমারি খুলে বসেছেন। একের পর এক শাড়ি গহনা বের করেছেন। তিনি হয়তো সাজসজ্জা নিয়ে আলোচনা করতে খুব ভালোবাসেন। প্রীতিও ভালোবাসেন। বিয়েটা হলে শাশুড়ি মায়ের সাথে তার খুব জমত। এই কথা ভেবে প্রীতি নিজেই নিজেকে একটা গালি দিল। ঘুরে ফিরে সে বিয়ে না হওয়া নিয়েই আফসোস করছে। অথচ বিয়েটা হয়ে গেলে যে তার কত বড় সর্বনাশ হতো সেটা নিয়ে তো একবারও শুকরিয়া আদায় করছে না। প্রীতি এই বিয়ে ভাঙতে চায়। আশরাফ তার ভালোবাসা নিয়ে সুখে থাকুক। প্রীতিও খুব শীঘ্রই আশরাফকে ভুলে যাবে। এত গয়নাগাটি দেখে প্রীতির মনে পড়ে যায় তার হাতেও একটা হীরার আংটি আছে, যেটা আশরাফের পরিবার দেখতে এসে তাকে পরিয়ে দিয়েছিল। বিয়ে ভাঙার পর এই জিনিসটা কি ফেরত দিতে হবে? আরোহী প্রীতিকে স্বর্ণের বড় বড় নেকলেস দেখাচ্ছেন। সব কিছু এই বাড়িতে বউ হয়ে আসার পর প্রীতি পাবে। আশরাফের কোনো ভাই বোন নেই। সব সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী আশরাফ। সেই একমাত্র ছেলের একমাত্র বউ হলো প্রীতিই পাবে সব স্বর্ণ গয়না। কিন্তু প্রীতি কখনোই স্বর্ণের প্রতি আকর্ষণ নেই। তবে একটা ছোট পাতলা নেকলেস দেখে তার ভালো লাগলো। নেকলেসটা হাতে নিয়ে আয়নার কাছে গেল। গলার কাছে ধরল। এমন একটা নেকলেস তার মায়েরও আছে। আরোহী এই কাণ্ড দেখে প্রীতিকে নেকলেসটা পরিয়ে দিলেন। প্রীতি পরতে চাইছিল না। আরোহী জোর করলেন। তারপর একে একে তাকে আরও গয়না পরালেন। একটা 2 কেজি ওজনের লাক্সারি লেহেঙ্গা পরানোর পর প্রীতিকে একদম বউয়ের মতো লাগছিল। প্রীতি আয়নায় নিজেকে দেখে লজ্জায় কুঁকড়ে গেল। গা ভর্তি দামি গয়না। প্রীতি কখনো ভাবেনি এইভাবে সে কোনোদিন সাজতে পারবে। আশরাফের বউ হওয়ার স্বপ্ন সে দেখে না। কিন্তু আরোহীর স্নেহও সে অগ্রাহ্য করতে পারছে না। শুধু ভদ্রমহিলা মন রাখতে হাসি মুখে নিজেকে সাজাতে দিয়েছে। আরোহী সাজগোজের পর প্রীতিকে জোর করে আশরাফের ঘরে পাঠালেন। আশরাফ প্রীতিকে এই অবস্থায় দেখে হেসেই খুন। তোমাকে একদম থিয়েটার গার্ল লাগছে প্রীতি। প্রীতি মুখ ভার করে বলল, আমি সাজতে চাইনি। আন্টি জোর করে সাজিয়ে দিলেন। মানাও করতে পারিনি। আশরাফ ঠোঁটের নিচে হাত রেখে কিছু একটা ভাবছিল। হঠাৎ মনে পড়ায় বলল, গট ইট, তোমাকে একদম সাউথ ইন্ডিয়ান ফিল্মের ক্যারেক্টার মনে হচ্ছে। আপনি সাউথ ইন্ডিয়ান মুভি দেখেন? ইংলিশ সাবটাইটেল দিয়ে দেখি মাঝে মাঝে। তুমিও ওই মুভিটা দেখেছ? অনুষ্কা প্রাচীনকালের রানী থাকে। বিশ্বাস করো, ওই মুভিতে আনুষ্কার যেই লুক ছিল, তোমার লুকও একদম সেইম। হাতে একটা তলোয়ার থাকলে পারফেক্ট মানাতো। একদম লেডি ভিলেন। প্রীতির রাগ লাগছে। তাকে তো এখন লেডি ভিলেনই লাগবে। তাহলে হিরোইনটাকে? ওই সাদা চামড়ার ভূতনি, লাল চুলো বান্দুরি, কি যেন নাম? ফ্লোরা। আশরাফ বলল, এদিকে এসো, তোমাকে একটা ম্যাজিক দেখাই, মজা পাবে। আপনি কি ম্যাজিশিয়ান? ওহ, কিন্তু টুকটাক জানি আর কি। ম্যাজিশিয়ানদের মতো এত ডেডিকেশন আমার নেই। থাকলে ঠিক হয়ে যেতাম। তাই বুঝি? আচ্ছা, আপনার এইম ইন লাইফ কি? বাংলাদেশে যাওয়া? প্রীতি অবাক হলো।
কি বলে এই ছেলে? আমেরিকার মতো দেশ থেকে তার জীবনের উদ্দেশ্যে নাকি বাংলাদেশে যাওয়া। তার মতো ছেলের জন্য বাংলাদেশে যাওয়া তো পান্তা ভাতের মতো ব্যাপার। আপনি কখনো বাংলাদেশে যাননি? কখনোই যায়নি। কি বলেন? নিজের মাতৃভূমিতে যাননি? আঙ্কেল আন্টি কখনো আপনাকে নিয়ে যায়নি? ও হুম, খুব মন খারাপ করে কথা বলছে আশরাফ। প্রীতি বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, কেন নিয়ে যায়নি? কারণ বাবা মা চান না আমি বাংলাদেশে যাই। আশ্চর্য, তারা কেন এটা চাইবে না? এর পেছনে একটা কারণ আছে। আমি ঠিক করেছি বাংলাদেশে গেলে কমপক্ষে 3 মাস থাকবো। টানা 1 মাস আমি রিক্সা চালাবো, তারপরের 1 মাস ভ্যান চালাবো, আর রেলওয়ে স্টেশনে কুলির কাজ করব। 15 দিন ভিক্ষা করব, আর বাকি 15 দিন কৃষিকাজ করব। কৃষিকাজ ঠিক আছে, কিন্তু রিক্সা চালানো, কুলিগিরি, ভিক্ষা এসব কেন? শখ, মানুষের কি শখ থাকতে পারে না? এগুলো আবার কেমন শখ? আমাদের দেশের মানুষ তো এসব বাধ্য হয়ে করে। এই জন্যই আমি শখ থেকে করব। আমি দেখতে চাই শখের বশায় রিক্সা চালাতে কেমন লাগে। ভাঙা থালা আর ছেঁড়া শার্ট পরে সবার কাছে ইংরেজিতে ভিক্ষা চাইব। সবাই বলবে শিক্ষিত ভিক্ষুক। ব্যাপারটা মজাদার হবে না? প্রীতি বক্র দৃষ্টিতে তাকিয়ে রইল। আশরাফ হাসছে, ফিচেল হাসি। ছেলেটা আসলে তার সাথে ফাজলামি করছে। ফাজিল কোথাকার। প্রীতি ঠিক করলো আর এই ফাজিলের সাথে কথাই বলবে না। সে ঘর থেকে বেরিয়ে যেতে উদ্যত হলো। আশরাফ পেছন থেকে ডেকে বলল, লিসেন প্রীতি। যদিও প্রীতি ভেবেছিল থামবে না, তবুও তার পা দুটো থেমে গেল। আশরাফ চেয়ার থেকে উঠে এসে বলল, তোমার ফুপা আর ফুপুর মধ্যে সারাক্ষণ ঝগড়া লেগে থাকে, তাই না? প্রীতি একটু চমকে গেল। ছেলেটা হঠাৎ পারিবারিক বিষয় টেনে কথা বলছে কেন? প্রীতি ভ্রু কুঁচকে বিরক্ত কণ্ঠে বলল, হ্যাঁ লেগে থাকে। তো কি হয়েছে? তুমি আসার পর থেকে ঝগড়াটা আর হচ্ছে না। তুমি তাদের সব ঝামেলা মিটিয়ে দিয়েছো, রাইট? হ্যাঁ, এটা আমি ছোটবেলা থেকেই পারি। শুধু আমার বাড়ি না, যে কোনো বাড়িতে ঝামেলা হলে আমি মিটিয়ে দিয়ে আসি। ভেরি গুড, এজন্যই তোমাকে আমার দরকার। কেন? আপনার মা বাবাও কি ঝগড়া করে? কিন্তু দেখে তো মনে হয় না। আঙ্কেল আন্টি কত হাসি খুশি। আরে আমার বাবা মা না, আমি ফ্লোরার জন্য বলছি। ফ্লোরার নামটা শুনে কান আবার গরম হয়ে গেল প্রীতির। মুখ হয়ে গেল ভার। আশরাফ বলল, ফ্লোরার বাবা মা রোজ ঝগড়া করে। তাদের ঝামেলাটা ডিভোর্সের পর্যায়ে চলে যাচ্ছে। বাবা মায়ের ডিভোর্স হলে ফ্লোরা বেচারি প্রচণ্ড ভেঙে পড়বে। সামনে ওর এক্সাম, পড়াশোনায় মন দিতে পারছে না মেয়েটা। বাড়ি ফিরলেই সারাক্ষণ বাবা মায়ের হাউকাউ। মাঝে মাঝে আমাকে ফোন করে কাঁদে। সে তার বাবা মাকে খুব ভালোবাসে তো। তুমি কি তাদের আলাদা হওয়াটা আটকাতে পারবে প্রীতি? প্রীতির খুব বিরক্ত লাগছে। তার গার্লফ্রেন্ডের বাবা মায়ের ডিভোর্স হলে এখানে প্রীতির কি করার আছে? প্রীতি কিভাবে তাদের আলাদা হওয়া আটকাবে? আর চেনা নেই জানা নেই এমন দুজন মানুষ প্রীতির মিষ্টি কথায় কি ডিভোর্স নেওয়া থামিয়ে দেবে? কি আজব। প্রীতি মনে মনে আশরাফকে বিশ্রী কয়েকটা গালি দিলেও মুখে বলল, আমি চেষ্টা করে দেখতে পারি। জেরিন হাসতে হাসতে কিছুক্ষণ লুটোপুটি খেয়ে বলল, আমি আগে জানতাম আশরাফ ভাইয়ের গার্লফ্রেন্ড আছে। আজকাল তো ভিক্ষুকদেরও গার্লফ্রেন্ড থাকে। আর এত হ্যান্ডসাম একটা মানুষের থাকবে না? তুই বিয়ে ভাঙার সিদ্ধান্ত নিয়ে ভালোই করেছিস। প্রীতি কোনো কথা বলল না। জেরিনকে ফ্লোরার ব্যাপারে সব ঘটনা বিস্তারিত জানানো শেষ। এখন সে বিচার বিবেচনা করে রায় দিবে যে প্রীতির কি করা উচিত। প্রীতি বাড়ি ফিরেছে আজ সকালে। আশরাফ পৌঁছে দেওয়ার আগেই প্রমোদ সাহেব হাজির হয়ে গেছেন মেয়েকে নিতে। আরোহী আর সরফরাজ আদর আপ্যায়নে কোনো কমতি রাখলেন না। তারা আসলেই ভালো মানুষ, ভেজাল শুধু আশরাফের মধ্যেই। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার হলো, বাবা এখনও প্রীতিকে আশরাফের বাড়িতে থাকা নিয়ে কিছু বলেনি। প্রীতি ভেবেছিল বাবা ভীষণ রাগারাগি করবেন, কিন্তু তিনি বেশ হাসি মুখেই ছিলেন। বাড়ি ফিরেও প্রীতিকে একটা কড়া কথা বলেননি। প্রীতির অবাক লাগলো। জেরিন বলল, এই জন্যই আশরাফ ভাইয়াকে আমি বিয়ে করতে চাইনি। কারণ আমি জানি সুন্দর ছেলেদের ক্যারেক্টার ঢিলা হয়। ক্যারেক্টার ঢিলা বলছিস কেন? আমার কাছে তার কাজটা ঠিকই লেগেছে। সে যদি গার্লফ্রেন্ডের কথা এভাবে না বলতো তাহলে জানাও হতো না। এদিকে বিয়ে হয়ে যেত, তারপর কত বড় সর্বনাশ হতো চিন্তা কর। সেই দিক থেকে তিনি ভালো মানুষ। আমাকে আগে সব থেকে জানিয়ে দিয়েছেন। এটা ঠিক বলেছিস। তবে তারপরও আমি তোকে একটা কথা বলবো, পার্টনার যদি নিজের চেয়ে পারফেক্ট হয় তাহলে তার থেকে দাম পাওয়া যায় না। তাই পার্টনার হিসেবে চুজ করা উচিত নিজের থেকে নিচু লেভেলের কাউকে, যার কাছে তুই অপশন হবি না, প্রায়োরিটি হবি। আর সে তোকে মাথায় তুলে রাখবে। জ্ঞান দেওয়া বন্ধ কর। বিয়ে আমি এমনিতেও করব না, কিন্তু কিভাবে বিয়েটা ভাঙবো সেই আইডিয়া দে। সেটাই ভাবছি।
দাঁড়া ভেবে বলি। প্রীতি একটু থেমে বলল, আচ্ছা তুই আশরাফকে বিয়ে করতে চাসনি মানে? তোর সাথেও বিয়ের কথা হয়েছিল নাকি? হুম। কেন তুই জানিস না? আরোহী আন্টি তো প্রথমে আমাকেই পছন্দ করে প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু আমার তো আতিফ আছে, তাই আমি নিষেধ করে দিই। পরে তো আম্মু তোর কথা বলেছে ওদেরকে, আর ওরাও তোর ছবি দেখে পছন্দ করেছে। প্রীতি এই ঘটনা আগে জানতো না, এখন জেনে খুব অবাক হলো। তুই বয়ফ্রেন্ডের কথা বললি আর বিয়ে ভেঙে গেল? হ্যাঁ, মাই আমাকে বললেন আমার অন্য জায়গায় পছন্দ থাকলে জোর করে বিয়ে করার কোনো প্রয়োজন নেই। আসলে মা বোধহয় আমার থেকে বেশি তোর কথা চিন্তা করেছেন। প্রীতি আপ্লুত হয়ে গেল। নাসিফা ফুপু সত্যি তার ব্যাপারে ভেবেছেন? মানুষটি সম্বন্ধে প্রীতি খুব খারাপ ধারণা পোষণ করে। পারিবারিক অসচ্ছলতার কারণে নাফিসা কখনোই প্রীতিদের সাথে ভালো ব্যবহার করেনি, তাই বড়লোক ফুপুকে তার সবসময় অহংকারী মনে হয়, পরপর লাগে। অথচ আরোহী আন্টিরা তো জেরিনদের চেয়েও আরও বেশি বড়লোক। তাদের বাড়িতে এক রাত থেকে প্রীতির একেবারের জন্য নিজেকে আলাদা মনে হয়নি। আসলে মানুষ যেমনই হোক, আচার ব্যবহারটা হচ্ছে প্রধান বিষয়। ফুপুর সাথে রক্তের সম্পর্ক, তাও তাকে আপন মনে হয় না। আরোহী হকের সাথে প্রীতির কোনো সম্পর্ক নেই, তাও তার দিকে তাকালে মায়ের ছায়া খুঁজে পাওয়া যায়। কি আশ্চর্য! কিন্তু একটা বিষয় প্রীতি বুঝতে পারছে না, জেরিনের জন্য পাওয়া সম্বন্ধ নাসিফা ফুপু কেন ফিরিয়ে দিলেন? শুধুই জেরিনের বয়ফ্রেন্ড আছে বলে? নাকি তিনি আশরাফের কোনো দোষ ত্রুটির ব্যাপারে জানেন? ফ্লোরার ব্যাপারটা নিশ্চয় জানেন, অথচ জেনেও তিনি প্রীতিকে বিয়ে দিতে চাইছেন। নিজের ফুপু সম্পর্কে এত নিকৃষ্ট চিন্তা করার জন্য প্রীতির নিজেরই খুব খারাপ লাগলো। প্রীতির বাড়ি থেকে ফোন করে বিয়ে ভেঙে দেওয়া হয়েছে। সরফরাজ সাহেব মারাত্মক রেগে আছেন বিষয়টা নিয়ে। হঠাৎ কেন বিয়ে ভাঙা হলো? তার ছেলে কি খুঁত আছে? এমন ছেলে লাখে একটা, তার জন্য মেয়েদের লাইন লেগে থাকে। সরফরাজ সাহেবের মনে হচ্ছে গোড়ায় গণ্ডগোল, পাত্রীপক্ষ বিয়েটা ভাঙেনি। এর মধ্যে নিশ্চয় আশরাফের কোনো কারসাজি আছে। সরফরাজ ডাকলেন, আশরাফ, বাবা আশরাফুল। আশরাফ প্রায় ছুটে এলো। বাবাকে সে জমের মতো ভয় পায়, কণ্ঠ শুনলেও ভয়। বাবার প্রতি এত সমীহ থাকার একটাই কারণ, ফ্লোরা। আশরাফ বাবার সব আদেশ নির্দেশ রোবটের মতো পালন করে, শুধু ফ্লোরার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা মানে না। তবে তার ধারণা একদিন বাবা ঠিকই কনসিভ হয়ে যাবেন। আশরাফ সেই দিনের অপেক্ষায়। সরফরাজ বললেন, প্রীতির সাথে কি তুমি ওই মেয়ের ব্যাপারে আলোচনা করেছ? ওই মেয়ে কেন বলছো বাবা? শি হ্যাজ আর বিউটিফুল নেম, ফ্লোরা। চুপ করো তুমি। আশরাফ কেঁপে উঠল। সরফরাজ সাহেবের মাথায় আগুন জ্বলছে। শখ করে ছেলের নাম রেখেছে আশরাফুল মাকলুকাত, ইসলামিক নাম, যেন ছেলেও ইসলামের পথে চলে। অথচ এই ছেলে বিয়ে করতে চাইছে বিধর্মী মেয়েকে। সি সি, ওই মেয়ে এই বাড়িতে এলে সংসারে গজব সৃষ্টি হবে। সরফরাজ প্রায় গর্জন করে বললেন, ওই মেয়ের সাথে তোমার সম্পর্ক আমি কোনোদিন মেনে নিব না। জেনে রাখো, এখনই আমার বাড়ি থেকে বের হয়ে যাও, আর কোনোদিন আসবে না। আশরাফ সত্যিই বাড়ি থেকে বের হয়ে গেল। যাওয়ার আগে নিজের গাড়ি নিয়ে গেল। এই গাড়ি বাবার দেওয়া না, মা আশরাফের জন্মদিনে উপহার দিয়েছিলেন। আশরাফ বের হওয়ার সময় একটা পয়সাও নেয়নি, শুধু গাড়িটা নিয়েছে, কারণ গাড়ি মায়ের দেওয়া। আশরাফ দ্রুত গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করলো। ঘুম ভেঙে গেল মায়ের ডাকে। সে এতক্ষণ স্বপ্ন দেখছে, বিয়েটা এখনো ভাঙেনি, বাবাও তাকে বাড়ি থেকে বের করে দেয়নি। আশরাফ হাঁপাতে লাগলো। ঠান্ডার মধ্যেও সে ঘেমে গেছে। আরোহী ছেলের ভীত চেহারা দেখে বিচলিত হয়ে উঠেই, পানি খা বাবা, খারাপ স্বপ্ন দেখেছিস নাকি? আশরাফ পানি দিয়ে গলা ভিজিয়ে নিয়ে বললেন, আবার ওই স্বপ্নটা দেখেছি মা। আরোহী চিন্তিত হয়ে গেলেন। ছেলেটার খারাপ স্বপ্ন দেখে ভয় পাওয়ার অভ্যাসটা যাচ্ছে না। একা ঘুমানোর জন্যই মনে হয় এটা হচ্ছে। আরোহী আশাবাদী যে বিয়ের পর সমস্যাটা ঠিক হয়ে যাবে। আশরাফ দ্রুত লেপের আয়েশ ছেড়ে বিছানা থেকে নেমে গেল। প্রীতি কোথায় মা? সে তো চলে গেছে তার বাবার সাথে, তাই নাকি? আঙ্কেল এসে প্রীতিকে নিয়ে গেছেন। তুই ঘুমিয়েছিলি বলে আর ডাকেনি। আশরাফ ফোন হাতে নিয়ে করিডোরে যেতে যেতে বলল, তাহলে আমি বরং ফোন করে একটা খোঁজ নেই, সেফলি বাসায় পৌঁছালো কিনা। অবশ্যই, খুব ভালো হবে। আশরাফ রুম থেকে বেরিয়ে গেল। আরোহী খুশি মনে ছেলের বিছানা গোছাতে লাগলেন। প্রীতির প্রতি আশরাফের অবসেশন আরোহীকে ভীষণ আনন্দ দিচ্ছে। এই কয়েকদিনে একবারও ফ্লোরার নাম উচ্চারণ করেনি আশরাফ। এটা ভালো লক্ষণ। আশরাফ করিডোরে এসেছে যাতে মায়ের সামনে কথা বলতে না হয়। তাদের আলোচনার বিষয় বস্তু মাকে শোনানো উচিত নয়। প্রীতি বিছানায় বসে বই পড়ছিল। মোবাইলটা তার থেকে বেশ দূরে।
জেরিন তখন শাওয়ার নিয়ে বাথরুমে থেকে বের হয়েছে। প্রীতি বলল, জেরিন আমার মোবাইলটা দে তো। জেরিন হেসে বলল, নে। তোর মাম্মাস বয় ফোন করেছে। মাম্মাস বয় মানে? মানে আশরাফুল মাখলুকাত। মাম্মাস বয়। জেরিন নিজের কথায় নিজেই হেসে ফেলল। প্রীতি মোবাইল হাতে নিল। সাইকোটা তাকে কেন ফোন করেছে? গতকালও আশরাফের ফোন পেয়ে সে মুচকি হাসত, আর এখন বিরক্তিতে কপাল কুঁচকাচ্ছে। জেরিন পাশে বসতে বসতে বলল, স্পিকার অন কর। কি বলে আমিও শুনি একটু। প্রীতি স্পিকার অন করেই কথা বলল, হ্যালো প্রীতি, কেমন আছো? প্রীতি না, আমার নাম প্রীতি। তোমাকে যা বলেছিলাম মনে আছে? তুমি কি আঙ্কেলের সাথে কথা বলেছ? এখনো বলিনি, কিন্তু আপনি টেনশন করবেন না, এই বিয়ে আমি যে কোনো উপায়ে ভাঙবই। থ্যাঙ্কস, তুমি খুব ভালো প্রীতি। আমার ইচ্ছে করছে তোমাকে কফি খাওয়াতে। আমরা কি কোথাও মিট করতে পারি? প্রীতি জেরিনের দিকে তাকালো। জেরিন হাত নেড়ে নিষেধ করছে। প্রীতি শক্ত হয়ে বলল, আমার আপনার সাথে কফি খেতে ইচ্ছে করছে না। কেন? এমনি। তোমার কি মন খারাপ প্রীতি? প্রীতি আবারও জেরিনের দিকে তাকালো। জেরিন মুখ টিপে হাসছে। প্রীতি রাগান্বিত কণ্ঠে বলল, আমার কেন মন খারাপ হবে? কি কারণে? আমার মন যথেষ্ট ভালো আছে। কথা শুনেতে সেটা মনে হচ্ছে না। তুমি যদি আমার সাথে কফি খেতে না আসো তাহলে ধরে নিব তোমার মন খারাপ। প্রীতি রাগ সামলাতে জোরে জোরে নিঃশ্বাস ফেলল। জেরিনের হাসিটাই তাকে রাগিয়ে দিচ্ছে বেশি। প্রীতি দাঁতে দাঁত পিষে বলল, আপনার যা ইচ্ছে ভাবতে পারেন, আই ডোন্ট কেয়ার। এই বলে প্রীতি ফোন কেটে দিল। সাথে সাথে জেরিন কথা বলল, আরে আরে, তুই এমন ব্যবহার করলি কেন? এখন তো সে ভাববে তুই তাকে পছন্দ করিস, তাই বিয়ে ভাঙায় তোর মন খারাপ হয়ে গেছে। তুই বিরহে মরে যাচ্ছিস, কিন্তু তুই তো আমাকে যেতে নিষেধ করলি। হ্যাঁ, কিন্তু তোর উচিত ছিল কোনো বাহানা দেখিয়ে ভালোভাবে না করা। এমন রাগ দেখালে তো সে এটা ডাবল মিনিং বের করবে। প্রীতি হতাশ মুখে বলল, ধ্যাত, এত রাগ উঠে গিয়েছিল যে কন্ট্রোল করতে পারিনি। এবার কি হবে? কি আর হবে? যা হওয়ার তাই তো হয়েই গেছে। আবার ফোন দিয়ে সরি বলে দিস। বলবি তোর মেজাজ খারাপ ছিল। আশরাফ আর ফোন দিল না। প্রীতি জেরিনকে বলল, আচ্ছা তুই ওনাকে মাম্মাস বয় বলিস কেন? কারণ সে আসলে মাম্মাস বয়। তোকে যেদিন আরোহী আন্টি দেখতে এসেছিল সেদিনের কথা মনে নেই? 1 মিনিটের জন্য ছেলেকে একা ছাড়েনি। আশরাফ ভাই কত চেষ্টা করেছে তোর সাথে আলাদা কথা বলার জন্য, কিন্তু আন্টির জন্য পারেনি। সব সময় ছেলেকে পাহারায় রাখে। তোদের বিয়ে হলে জুটিটা ভালোই মিলত। তুই লেডিস প্রিন্সেস আর আশরাফ ভাই মাম্মাস বয়। প্রীতি একটু গম্ভীর হয়ে চিন্তা করে বলল, আচ্ছা এমনও তো হতে পারে যে আরোহী আন্টি ফ্লোরার ব্যাপারে সব জানেন, তাই তিনি আশরাফকে আলাদা কথা বলতে দেননি, পাহারা দিয়ে রেখেছেন। হতেও পারে। প্রীতির ফোন টুং করে বেজে উঠল। আশরাফ মেসেজ করেছে, আমি বাড়ি থেকে বের হচ্ছি, তোমার জন্য কফি শপে ওয়েট করব। যদি না আসো তাহলে মনে করব বিয়ে ভাঙায় তোমার মন খারাপ হয়েছে। আমার ধারণা নিশ্চয় সত্যি না। প্রীতি স্তম্ভিত হয়ে গেল। লোকটা তো ভালোই শেয়ানা। কথার প্যাচে ফেলে প্রীতিকে বাসা থেকে বের করতে চাইছে। জেরিন মেসেজটা পড়ে হাসতে হাসতে বলল, প্রীতি তুই যা প্লিজ, গিয়ে প্রমাণ করে দিয়ে যে ওর মতো 10টা পাত্র তোকে রিজেক্ট করলেও তোর মন খারাপ হবে না। তুই কোনো ফেলনা জিনিস না। সত্যি যাব? অবশ্যই, কিন্তু একটা প্রবলেম। আমার মনে হয় উনি অন্য কারণে দেখা করতে চাইছেন। অন্য কারণটা আবার কি? প্রীতি ফ্লোরার বাবা মায়ের ডিভোর্সের ঘটনাটা বলল। জেরিন ভ্রু কুঁচকে বলল, আজব তো, এই ছেলে তোকে ভালোই বোকা পেয়েছে। মগের মুলুক নাকি? তার হেল্প করা ছাড়া তোর আর কোনো কাজ নেই। তুই কি উত্তর দিয়েছিস? আমি বলেছি চেষ্টা করে দেখব। জেরিন কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে বলল, গাধি। রূপটেপের সবচেয়ে উঁচু জায়গায় একটি পতাকা উঠছে। প্রীতি আর জেরিন হাত ধরে দাঁড়িয়ে আছে একসাথে। হঠাৎ জেরিনের ফোনে মেসেজ এলো। অমনি জেরিন প্রীতির হাত ছেড়ে দিতে দিতে বলল, প্রীতি, ও নিচে আছে, আমি গেলাম। প্রীতি যেন অর্থ সাগরে ঢলে পড়ল। অসহায়ের মতো মুখ করে বলল, আমাকে ফেলে তুই চলে যাবি? তোর ভরসাতেই আমি এসেছিলাম, কিন্তু এখন কি করব বল? ও যে এত দ্রুত চলে আসবে আমি বুঝিনি। প্রীতি থতমত গলায় বলল, তোর বয়ফ্রেন্ডের কি খেয়ে দেয়ে কোনো কাজ নেই? সারাক্ষণ তোকে ফলো করে। তুই যেখানে যাস সেখানেই সে হাজির হয়ে যায়। আমার সুইট কিউট বোন, রাগ করিস না প্লিজ। আমি জলদি চলে আসব। কাল শপিং মলে তুই একই কাজ করেছিস। জেরিন তাড়াহুড়ো করে চলে যাচ্ছে। প্রীতি পেছন থেকে ডাকলো, কিন্তু জেরিনের শোনার সময় নেই। তার হার্টবিট নিচে দাঁড়িয়ে আছে। ছুটে না গেলে তো মিস হয়ে যাবে।
জেরিনের মতো এমন বয়ফ্রেন্ড পাগলি মেয়ে প্রীতির জীবনেও দেখেনি। তার এখন খুব বিরক্ত লাগছে। আজকেও কি আশরাফের সাথে বাড়ি ফিরতে হবে? আশরাফ যদি আজকেও রাস্তা ভুলে যায়, সাইকো। ফিসফিস করে শব্দটা উচ্চারণ করলো প্রীতি। পেছনে ঘুরতেই ভ্যাবাচ্যাকা খেলো। আশরাফ একদম তার পেছনেই দাঁড়িয়ে আছে, হাতে লম্বা ট্রে নিয়ে। ট্রেতে 3 কাপ কফি। আশরাফের দৃষ্টি ধোয়া ওঠা কফির চেয়ে উত্তপ্ত দেখাচ্ছে। প্রীতি কথা বলার আগে আশরাফ প্রশ্ন করলো, কে সাইকো? আমি? প্রীতি অপ্রতিভ স্বরে বলল, না তো, আমি জেরিনের কথা বলেছিলাম। বয়ফ্রেন্ডের ব্যাপারে মেয়েটা একদম সাইকো। আশরাফ একটু হেসে হাতের ট্রে একটা ফাঁকা টেবিল দেখে রাখলো। ওর এই হাসি দেখে প্রীতি বুঝতে পারল না যে কথাটা বিশ্বাসযোগ্য হয়েছে কিনা। আসলে তো প্রীতি আশরাফকেই সাইকো বলেছে। দুইজন কফি হাতে রুফটপের কিনারায় এসে দাঁড়ালো। প্রীতির ভয় লাগছে, নিচে তাকালেই মনে হয় পড়ে যাবে। সামনে কাচের দেয়াল। এই দেয়াল তো স্বচ্ছ যে স্পর্শ না করেও এর উপস্থিতি বোঝা মুশকিল। প্রীতি অবশিষ্ট কফি পটের দিকে চেয়ে বলল, এইটা ফেরত দেওয়া যাবে না? জেরিন তো নেই, এখন এটা খাবে কে? শুধু শুধু ওয়েস্ট হচ্ছে। ফ্লোরা এলে সে খাবে, ততক্ষণে কফি ঠান্ডা হয়ে যাবে না? আশরাফ যেন কথাটা শুনতেই পায়নি, এমনভাবে কফিতে ছোট ছোট চুমুক দিতে লাগলো। কিছু কিছু মানুষকে চা কফি খাওয়ার সময় দেখতে সুন্দর লাগে। আরেকটা ব্যাপার হলো, অতিরিক্ত কথা বলা মানুষটি যখন হঠাৎ শান্ত হয়ে যায়, তখন তার চেহারায় একটা কিউটনেস ভাব চলে আসে। আশরাফ আজ অনেকটাই চুপচাপ। প্রীতি এক নজরে কিছুক্ষণ চেয়ে রইল, তারপর আচমকায় দৃষ্টি ফিরিয়ে নিল। অন্য মানুষের বয়ফ্রেন্ডের দিকে এভাবে তাকিয়ে থাকা অনুচিত। যখন আশরাফ প্রীতির ফিয়ান্সে ছিল তখনও সে তাকিয়ে থাকতে পারত না, লজ্জা পেত। এখন আর লজ্জা পায় না প্রীতি, কিন্তু ভয় পায়। নিষিদ্ধ মায়ায় জড়িয়ে পড়ার ভয়। নিষিদ্ধ জিনিসের প্রতি যে মানুষের তীব্র আকর্ষণ। ফ্লোরা কখন আসবে? আশরাফ মন খারাপের কণ্ঠে জবাব দিল, জানি না। তার কণ্ঠ এক পলাশা বিরহ। প্রীতি বলল, মানে? আমরা কতক্ষণ অপেক্ষা করব? আপনি ফ্লোরাকে ফোন দিচ্ছেন না কেন? ফোন দিয়েছিলাম, ও বলেছে সময় লাগবে। আশরাফ হঠাৎ প্রীতির দিকে চেয়ে খুব উতলা হয়ে বলল, প্রীতি, তুমি সত্যি ফ্লোরার সমস্যাটা সমাধান করতে পারবে তো? ও খুব কাঁদে, ভীষণ দুঃখী মেয়ে আমার ফ্লোরা। আমি ওর এত দুঃখ টলারেট করতে পারছি না। মনে হয় কোনো বিগ জায়েন্ট আমার ব্লিথ পুশ করে রেখেছে। এত বেশি কষ্ট হয়। প্লিজ তুমি কিছু করো প্রীতি। ফ্লোরার দুঃখগুলো যেন মুছে যায়। আই বেগ অফ ইউ। আশরাফ প্রীতির ডান হাত চেপে ধরে রাখল। যতক্ষণ প্রীতি তাকে প্রমিস না করবে ততক্ষণ সে এই হাত ছাড়বে না। অদ্ভুত ছেলে মানুষই। প্রীতির বিরক্তি লাগার কথা, কিন্তু লাগছে না। বরং সে অবাক হয়ে তাকিয়ে রইল এক ছন্নছাড়া প্রেমিকের টলমল দৃষ্টির দিকে। কেবল প্রিয়সীর দুঃখের কথা চিন্তা করতে যার চোখ অশ্রুসিক্ত হয়, সেই অসম্ভব কমলমনা মানুষটির দিকে। প্রমোদকে রান্নাঘরে দেখে নাফিসাও ঢুকলেন। তুই আবার এখানে কি করিস ভাই? প্রমোদ মিষ্টি হেসে বললেন, আজকে ভাবলাম সবার জন্য বিরিয়ানি রাঁধি। তৃতীয় খুব খেতে ভালোবাসে। আবার শুনলাম জেরিরও নাকি ফেভারিট। নাফিসা ডাইনিং টেবিলে চেয়ার টেনে বসতে বসতে বললেন, তোর তো রান্না করার অভ্যাস হয়ে গেছে দেখা যায়। বেড়াতে এসেও রান্নাঘরে ঢুকে পড়েছিস। বাড়িতে কি প্রতিদিন তুই রাঁধিস? বাপ বেটির সংসার, আমি ছাড়া আর কে আছে? প্রীতি তো লেখাপড়া নিয়েই ব্যস্ত থাকে। 4-5টা টিউশন করায়, ওর সময় কই? রান্নাবান্না জানে তো? প্রমোদ স্টোভ বন্ধ করতে করতে বললেন, তা জানে, রান্না হয়ে গেল নাকি? দে তো একটু চেখে দেখি। জেরিন আবার ঝাল খেতে পারে না। তুই মশলা বেশি দিসনি তো? প্রমোদ প্লেটে অল্প বিরিয়ানি দিয়ে বললেন, তুই নিজেই দেখনে। বিরিয়ানি খেয়ে নাফিসা ফিদা হয়ে গেলেন। তুই তো জব্বর রান্না জানিস ভাই। মনে হচ্ছে হোটেলের বিরিয়ানি খাচ্ছি। উফ, ফাটাফাটি হয়েছে। প্রমোদ বোনের থেকে এমন প্রশংসা পেয়ে হালকা লজ্জায় পড়ে গেলেন। তৃতীয় খাবার খেয়ে এমন বলে। প্রমোদ ভাবতেন, মেয়ে বুঝি বাপকে খুশি করার জন্য বলে। বাপ কষ্ট করে রান্না করেছে, ভালো না হলেও বলতে হবে। কিন্তু আজ নাফিসার কথা শুনে বুঝলেন প্রীতি বাড়িয়ে বলতো না। নাফিসা খেতে খেতে বললেন, মেয়ের বিয়ে দেওয়ার পর তোর প্ল্যান কি? একা হয়ে যাবি তো একদম। দেশে ফিরে কি করবি? প্রমথের বুক এখনই খা খা করছে। তিনি মাথা নিচু করে দীর্ঘশ্বাস ছাড়লেন। এখনো জানি না বোন, দেখি কপালে কি আছে। আমার বাড়িতে থাকতে পারিস তুই। রোজ এমন মজার রান্না করে খাওয়াবি আমাদের। আবার মেয়ের কাছাকাছিও থাকা হবে। প্রতিদিন প্রীতির সাথে দেখা হবে। প্রমোদ বিস্মিত কণ্ঠে বললেন, তুই কি সিরিয়াসলি বলছিস? অবশ্যই সিরিয়াস। তুই থাকলে মাসুদকে বাদ দিয়ে দিব। ড্রাইভিং তো তুই জানিসই। ওর বেতনটা তোকে হাত খরচ হিসেবে দেওয়া হবে। ব্যাপারটা কিন্তু ভালোই।
দেশে গিয়ে কি আর করবি, সেখানে কে আছে তোর? প্রমোদ গোসল করতে যাওয়ার বাহানা দেখে রান্নাঘর থেকে বেরিয়ে এলেন। মুখ অপমানে লাল হয়ে গেছে তার, চোখ পানিতে টলমল। তিনি কষ্ট চেপে রাখলেন। মনে পড়ে যাচ্ছে শৈশবের কথা। নাফিসার সাথে তার বয়সের পার্থক্য খুব বেশি নয়। দুই ভাই বোন পিটেপিটি ছিল। কত হল্লাহল্লি করে বড় হয়েছে, পাতের ভাতও ভাগ করে খেয়েছে। সেই বোন এখন নিজের ঘরে ভাইকে ভাইয়ের পরিচয় রাখতে চায় না, রাখতে চায় চাকরের বিকল্প হিসেবে। নাফিসার প্রস্তাব শুনে খুশি হয়েছিল প্রমোদ। প্রীতিকে ইচ্ছে করলেই দেখতে পারবেন, এর চেয়ে আনন্দের বিষয় আর কিছু নেই। কিন্তু মেয়েটা যখন জানবে তার বাবা তারই আপন ফুপুর বাড়িতে কিভাবে থাকছে, তখন সহ্য করতে পারবেন না। প্রীতির কত স্বপ্ন ছিল, লেখাপড়া করে বড় হবে, অনেক টাকা জমাবে, বাবাকে নিয়ে বড় ফ্ল্যাটে উঠবে, দেশ বিদেশে ঘুরবে। কিছুই পূরণ হলো না। মাঝখান থেকে মেয়েটার বিয়ে হয়ে যাচ্ছে। সবই আল্লাহর ইচ্ছা। হয়তো এটাই ভাগ্যে ছিল। না হলে এত বড় ঘর থেকে হঠাৎ প্রীতির জন্য প্রস্তাব কেন আসবে? সারা জীবনের জন্য মেয়েটা পর হয়ে যাচ্ছে। প্রমোদ ঠিক করলেন প্রীতির বিয়ের পর বাংলাদেশেই ফিরে যাবেন। স্কুলের দপ্তরি চাকরিটাই করবেন, তাও বোনের বাড়ির বাবুর্চি কিংবা ড্রাইভার হবেন না। প্রীতিকে কিছু বলতে হয়নি। আশরাফ নিজ থেকে প্রীতির হাত ছেড়ে দিয়েছে। প্রীতির খুব কষ্ট হচ্ছে এখন। ঈর্ষা হচ্ছে ফ্লোরার উপর। মেয়েটা এত ভাগ্যবতী কেন? অ্যাশ, হাউ আর ইউ মাই ডিয়ার? ফর্সা লাল চুলের একটি মেয়ে এসে উপস্থিত হয়েছে। আশরাফ মেয়েটিকে দেখেই ছুটে গেল, আলতোভাবে আলিঙ্গন করলো, ইংরেজিতে বলল, মিয়েলা, কতদিন পর দেখছি তোমাকে, কেমন আছো? আশরাফের মুখে মেয়েটির নাম শুনে প্রীতির ভুল ভাঙল। সে এই মেয়েকে ফ্লোরা ভেবেছিল। মিয়েলা প্রীতির কাছে এসে বলল, কে এই প্রিটি গার্ল? আশরাফ হেসে বলল, শি ইজ অ্যাকচুয়ালি প্রিটি। ওর নামটাই প্রিটি। ওয়াও, নাইস নেম। নাইস টু মিট ইউ প্রিটি। মিয়েলা প্রীতির সাথে হ্যান্ডশেক করলো। তারপর আশরাফ আর মিয়েলা নানান বিষয় নিয়ে গল্প শুরু করলেন। হুটহাট পুরনো বন্ধুর সাথে দেখা হলে যা হয়। প্রীতি ওদের মাঝখানে দাঁড়িয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করছে। একসময় আশরাফ বলল, এতদিন পর তুমি নিউ ইয়র্ক এসেছো, ফ্লোরার সাথে দেখা করবে না? ও কিন্তু একটু পরেই এখানে আসবে। ফ্লোরার নাম শুনে মেয়েলার মুখটা কেমন গম্ভীর হয়ে গেল। প্রীতি বিষয়টা খেয়াল করলো। তারপর কি যেন হলো। মেয়েলা ঠুনকোয় একটা বাহানা দিয়ে খুব দ্রুত বিদায় নিয়ে চলে গেল। প্রীতির মনে হলো তাদের আলোচনা আরও দীর্ঘায়িত হতো যদি না ফ্লোরার প্রসঙ্গ উঠত। মেয়েলা ইচ্ছে করে আশরাফ থেকে পালিয়ে গেছে, কারণ ফ্লোরার সংক্রান্ত আলোচনা সে শুনতে চায় না। কিন্তু কেন? মেয়েলা চলে যাওয়ার পর আশরাফ প্রীতিকে বলল, মেয়েলা হচ্ছে আমার আর ফ্লোরার বেস্ট ফ্রেন্ড। আমরা তিনজন এক কলেজে ছিলাম। প্রীতি হেসে বলল, আমি কিন্তু মেয়েলাকে দেখে প্রথমে ফ্লোরা ভেবেছিলাম। আশরাফ অবাক হয়ে বলল, কেন? আপনার থেকে গল্প শুনে আমি ফ্লোরাকে মনে মনে যেমন ভেবেছি, মেয়েলা ঠিক তেমনই। কিন্তু আমি তো তোমাকে ফ্লোরার লুকস নিয়ে কিছু বলিনি। তবু আমি মনে মনে ভেবে নিয়েছি ফ্লোরা ওয়ান্ডারফুল। আশরাফ চোখ বন্ধ করে মুগ্ধ কণ্ঠে বলল, ইয়েস, শি ইজ ওয়ান্ডারফুল। ওয়ান্ডারফুল স্মাইল, ওয়ান্ডারফুল হেয়ার, ওয়ান্ডারফুল ভয়েস। আমি ওর চেয়ে ওয়ান্ডারফুল পুরো পৃথিবীতে আর একটাও দেখিনি। শি ইজ দ্য বেস্ট বিউটিফুল ইন্টায়ার ওয়ার্ল্ড। আমার কিন্তু এখন ফ্লোরাকে খুব দেখতে ইচ্ছে করছে। ও কখন আসবে? তুমি দেখতে চাও? আমি তোমাকে ওর ছবি দেখাচ্ছি। আশরাফ মোবাইল থেকে ফ্লোরার ছবি বের করলো। প্রীতি খুব আগ্রহ নিয়ে ছবিটির দিকে তাকালো এবং চমকে গেল। আশরাফ যেভাবে সারাক্ষণ ফ্লোরার নাম জপ করতে থাকে আর ফ্লোরাকে নিয়ে মুগ্ধতার ঘোরে ডুবে থাকে, তাতে প্রীতি ধরেই নিয়েছিল ফ্লোরা হয়তো পৃথিবীর সেরা সুন্দরী হবে। সেরা না হলেও অন্তত কিছু মুহূর্ত স্তব্ধ হয়ে চেয়ে থাকার মতো আশ্চর্য সুন্দর কেউ হবে। কিন্তু এখন ফ্লোরার ছবিটা দেখে প্রীতি সত্যিই চমকে গেল। কারণ ফ্লোরা এত আহামরি সুন্দর তো নয়ই, বরং কৃষ্ণবর্ণের, কোঁকড়ানো চুলের একটি অতি সাধারণ মেয়ে। এমন একটি সাধারণ মেয়ের জন্যই আশরাফ খুব অসাধারণভাবে দিওয়ানা। ব্যাপারটা ভয়ঙ্কর সুন্দর। মেয়েটি প্রীতির চেয়ে সুন্দরী না, তবুও তার প্রতি প্রীতির খুব ঈর্ষা। কারণ সুন্দরী না হয়েও সে যা পেয়েছে, প্রীতি হয়তো সারা জীবন সাধনা করলেও তা পাবে না। আশরাফের দিকে তাকালো প্রীতি। ছেলেটা বিভোর দৃষ্টিতে তার প্রিয়সীর ছবি দেখছে। ঠোঁটে মিশে আছে আলতো হাসি। আশরাফ ঘোর লাগা কণ্ঠে বলল, দেখেছো আমার ফ্লোরাকে? খুব মিষ্টি মেয়ে, তাই না? সামনে থেকে দেখতে আরও মিষ্টি। শি ইজ ওয়ান্ডারফুল। আশরাফ এমনভাবে কথা বলছে যেন কোনো অমৃত সুধা পান করেছে। এইভাবে যদি প্রীতির ছবির দিকে আশরাফ তাকিয়ে থাকতো, তাহলে প্রীতি নিজেকে ধন্য মনে করত। ধুর, কি ভাবছে সে এসব? ভালোবাসা কখনো জবরদস্তি চলে না। ভালোবাসা খুব পবিত্র স্নিগ্ধ অনুভূতি।
ইচ্ছে করলে কারো প্রতি ভালোবাসা জন্মানো যায় না। আর কেবল সৌন্দর্য দেখে যে ভালোবাসা হয় সেটাও তো মোহ। সেই ভালোবাসা ভেজাল আছে, কিন্তু আশরাফের ভালোবাসায় কোনো ভেজাল নেই। তাই তো পৃথিবীতে এত অনিন্দ সুন্দরী থাকতেও আশরাফের চোখে তার ফ্লোরাই ওয়ান্ডারফুল। প্রীতি হেসে বলল, ঠিক বলেছেন, ফ্লোরা সত্যিই ওয়ান্ডারফুল। আমার কল্পনার থেকেও অনেক বেশি ওয়ান্ডারফুল। আশরাফ আগ্রহ নিয়ে তাকালো। প্রসন্ন হেসে বলল, সত্যি প্রীতি? তাহলে এই ওয়ান্ডারফুল মেয়েটিকে তুমি হেল্প করবে তো? ওর কষ্ট মুছে দাও প্লিজ। একবার তাকিয়ে দেখো ওর আইস, কি ম্যাজিক্যাল, তাই না? এই ম্যাজিক্যাল চোখে আমি টিয়ার্স কখনো দেখতে পাই না। প্রীতি কি বলবে বুঝতে পারছে না। সে তো ফ্লোরার বাবা মাকে চেনেও না। তারা কেন ডিভোর্স করতে চায় সেটাও প্রীতি জানে না। পারিবারিক ছোটখাটো ঝামেলা না হয় সে বুদ্ধি করে মিটিয়ে ফেলতে পারে, কিন্তু ডিভোর্সের মতো বড় একটা ব্যাপারে সে কি করে সামলাবে? আশরাফ মোবাইল টিপে কাকে যেন ফোন করছে। ওই পাশ থেকে ফোন রিসিভ হওয়া মাত্রই অস্থির কণ্ঠে এক নাগাড়ে কথা বলতে লাগলো আশরাফ, তাও ইংরেজিতে। যেভাবে বিদেশিরা ইংরেজি বলে ঠিক সেইভাবে। প্রীতি তেমন কিছু বুঝলো না, তবে এইটুকু বুঝতে পারল যে আশরাফ ফ্লোরাকে ফোন করেছে। সে এখন ফ্লোরাকে প্রীতির ব্যাপারে বলছে। প্রীতি যে ফ্লোরার খুব প্রশংসা করছে এটাও আনন্দ নিয়ে বলছে। কথা বলার ধরনটা কি সুন্দর, প্রতিটি বাক্য যেন ভালোবাসায় মোড়ানো চিরকুট। প্রীতি দীর্ঘশ্বাস ছাড়ল। সে জেরিনের সাথে এখনো এসেছিল আশরাফকে ভালো মন্দ দুটো কথা শোনানোর জন্য। জেরিন তাকে সব শিখিয়েও দিয়েছিল। প্রীতি কঠিন মুখ করে বলতে চেয়েছিল, বিয়ে ভাঙতে চেয়েছেন, ভেঙে দেব। আপনার সাথে কন্ট্যাক্ট এখানেই শেষ। খবরদার আমাকে আর ডিস্টার্ব করবেন না। কিন্তু এখন মনে হচ্ছে কথাগুলো আশরাফের জন্য মোটেও উপযুক্ত নয়। প্রীতি এত কঠিন হতে পারবে না। তার ইচ্ছে করছে ফ্লোরার বাবা মায়ের ডিভোর্সের ঝামেলা সত্যি যদি মিটে দিতে পারত, যে কোনো উপায়ে। মানুষের ভালোবাসা দেখতেও ভালো লাগে। আশরাফ আর ফ্লোরার ভালোবাসা সবসময় সুন্দর থাকুক। প্রীতি মনে মনে প্রার্থনা করে তার জীবনেও এমন একটি ভালোবাসা আসুক। আশরাফ ফোন রেখে বিচলিত হয়ে পড়ল। আমাকে এখনই যেতে হবে প্রীতি। তুমি কি একা বাড়ি ফিরতে পারবে? কি হয়েছে? ফ্লোরা খুব বিপদে। এখানে আসার পথে ওর একটা সিরিয়াস প্রবলেম হয়েছে, এজন্যই দেরিটা হচ্ছিল। ফোন না করলে জানতেই পারতাম না। তাহলে আপনার উচিত এখনই ওর কাছে যাওয়া। আপনি চলে যান, আমি নিজের মতো বাড়ি ফিরে যেতে পারবো। শিওর তুমি? হুম, ঠিক আছে, তাহলে চলে যাও। ফ্লোরার সাথে না হয় তোমাকে অন্য আরেকদিন দেখা করাবো। সেই দিন ওর প্রবলেম তুমি মন দিয়ে শুনবে আর সব কিছু সলভ করে দিবে। করবে তো? ঠিক আছে, করব। থ্যাংক ইউ প্রিটি গার্ল। আশরাফ মুচকি হাসি উপহার দিয়ে দ্রুত কফি শপ থেকে বের হয়ে গেল। প্রীতি একটু থমকালো, কারণ আজকে প্রথমবারের মতো আশরাফ তাকে ভুল করে নয় বরং বুঝে শুনেই প্রীতি ডেকেছে। আচ্ছা, আশরাফের চোখে কি সে আসলেই প্রীতি? আশরাফ পুরোপুরি কফি শপ থেকে বেরিয়ে যাওয়ার পর প্রীতি বুঝতে পারল সাংঘাতিক একটা ভুল হয়েছে। প্রীতির কাছে কোনো টাকা নেই, সে কিভাবে বাড়ি ফিরবে? ট্যাক্সি ড্রাইভারকে বাড়ির অ্যাড্রেস ঠিক করে বলতে হবে, সেটাও প্রীতি পারবে না। জেরিন থাকলে ট্যাক্সি ঠিক করে দিত, কিন্তু এখন জেরিনও নেই। প্রীতি মোবাইল নিয়ে জেরিনকে ফোন করতে গিয়ে দেখল তার ফোনে ব্যালেন্স শেষ। কী ঝামেলা! অনলাইনে জেরিনকে পাওয়া গেল না। প্রীতির ভয় করতে লাগলো। এই দুশ্চিন্তার মধ্যে একটা বিষয় তার হঠাৎ মনে পড়ল। আশরাফ বলেছিল ফ্লোরাকে ফোন না করলে বিপদের কথা জানাতেই পারত না। তাহলে ফ্লোরা বিপদে পড়েও কেন নিজে থেকে আশরাফকে ফোন দেয়নি? প্রীতি এসব ভাবতে ভাবতে আবারও নিজের ওপর বিরক্ত হলো। সে এই সময় এসব অহেতুক চিন্তা কেন করছে? তার উচিত এই কঠিন পরিস্থিতি থেকে বের হওয়ার উপায় নিয়ে চিন্তা করা। কিন্তু কিছুই মাথায় আসছে না। প্রায় ২-৩ ঘন্টা প্রীতি কফি শপে রুফটপের বসে রইল। সূর্য ডুবে সন্ধ্যা নামল। সন্ধ্যার দিকে কফি শপে ভিড় প্রচুর বেড়ে গেল। একটা টেবিলও ফাঁকা নেই। প্রীতি একপাশে নিঃসঙ্গের মতো চুপচাপ দাঁড়িয়ে রইল। যতক্ষণ সে এখানে থাকবে ততক্ষণ নিরাপদে থাকবে। বাইরে বের হলেই বিপদ, হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এতক্ষণে প্রীতির একবারও মনে হলো না যে সে রিসিপশনে গিয়ে জেরিনের নাম্বারে ফোন করতে পারে। যখন এই ব্যাপারটা মাথায় এলো তখন আর ফোন করার প্রয়োজন নেই, কারণ জেরিন প্রীতিকে খুঁজতে খুঁজতে কফি শপে চলে এসেছে। প্রীতি জেরিনকে দেখে উল্লাসে চেঁচিয়ে উঠল, জেরিন, তুই এসেছিস? থ্যাঙ্কস গড। আশরাফ ভাইয়ের সাথে কথা হয়েছিল। তিনি বললেন তুই নাকি একা বাড়ি চলে গেছিস, কিন্তু বাড়িতে ফোন করে জানলাম তুই যাসনি। আমি কত টেনশনে পড়ে গিয়েছিলাম জানিস?
প্রীতি জিভে কামড় দিয়ে বলল, সরি, আসলে আমার কাছে তো টাকা নেই। কিভাবে যাব বল? ট্যাক্সি নিয়ে চলে যেতি, বাড়ি গিয়ে ভাড়া দিতি। এটা একদম মাথায় আসেনি, গাধি কোথাকার। জেরিন আর প্রীতি কফি শপে বসে 2 কাপ কফি খেলো। তারপর বাড়ি ফেরার জন্য ট্যাক্সি নিল। ট্যাক্সিতে ওঠার পর প্রীতির মোবাইল বেজে উঠল। অনলাইনে ফোন করেছে অর্পিতা, প্রীতির বাংলাদেশি কাজিন, তার বড় চাচার মেয়ে। প্রীতি জেরিনের দিকে চেয়ে বলল, অর্পি ফোন করেছে? জেরিন একটু থতমত খেল। সে খুব ভালো করে জানে অর্পি কেন ফোন করেছে। জেরিনের সাথে আজ অর্পির কথা হয়েছিল। তখন জেরিন আশরাফ আর প্রীতির সব ঘটনা অর্পিকে বলে ফেলেছে। এই বিষয়ে নিশ্চয় অর্পি এখন প্রীতির সাথে কথা বলবে। এখানে জেরিনের ভয়টা, প্রীতির অনুমতি না নিয়ে তার ব্যক্তিগত বিষয় সে অর্পির সাথে শেয়ার করেছে। এটা জানলে প্রীতি যদি রাগ করে। প্রীতি ফোন লাউডস্পিকারে রেখে কথা বলল, হ্যালো অর্পি, কেমন আছিস? কতদিন পর। শুনলাম তুই নাকি নিউ ইয়র্কে জেরিনদের বাড়িতে আসিস। ঠিক শুনেছিস, পারলে তুইও চলে আয়। আমরা খুব মজা করছি। কেন আসবো? বিয়ে ভাঙার ব্যাপারে সাহায্য করতে, নাকি তোর হবু বরের গার্লফ্রেন্ডের বাপ মায়ের ডিভোর্স ঠেকাতে? এই কথা বলে হাসিতে ঢলে পড়ল অর্পি। খুব সস্তা রসিকতা। প্রীতি বিভ্রান্ত দৃষ্টিতে জেরিনের দিকে তাকালো। অর্পি এইসব কিভাবে জানে? জেরিন আগে মাপ চাওয়ার উদ্দেশ্যে কানে ধরল, তারপর ইশারায় বোঝালো সে নিজেই বলেছে। প্রীতি কটমট করে তাকানো মাত্র জেরিন নরম স্বরে বলল, সরি প্রীতি। তীক্ষ্ণ কণ্ঠে অর্পিকে উত্তর দিল, এসব নিয়ে তোকে চিন্তা করতে হবে না। এগুলো আমার ব্যক্তিগত বিষয়। ব্যক্তিত্বহীনের আবার ব্যক্তিগত বিষয় থাকে নাকি? অর্পি যেন ফোড়ন কাটছে। প্রীতি রেগে বলল, কে ব্যক্তিত্বহীন? তুই ব্যক্তিত্বহীন। আমার তো মনে হয় তোর চোখের চামড়া নেই, আত্মসম্মানবোধ নেই। যদি থাকতো তাহলে যেই ছেলে তোকে রিজেক্ট করলো সেই ছেলের সাথে তুই আবার দেখা করতে যাস কিভাবে? আশরাফ আমাকে রিজেক্ট কেন করবে? ও তো একবারও বলেনি যে ওর আমাকে পছন্দ নয়। আর যদি পছন্দ নাও হয় তাহলে এখানে ইনসাল্ট ফিল করার কি আছে? পৃথিবীর সবার যে আমাকে পছন্দ হতে হবে এমন কোনো কথা নেই। আমি নিজেকেও এতটা পারফেক্ট মনে করি না। তাছাড়া আশরাফ অন্য একজনকে ভালোবাসে। ওর ফ্যামিলি ওদের সম্পর্ক না মেনে আমার সাথে বিয়ে ঠিক করেছে। আর ও জাস্ট বিয়েটা ভাঙার জন্য আমার থেকে হেল্প চেয়েছে। এখানে খারাপ কি আছে? আত্মসম্মানে আঘাত লাগার মতো কোনো ব্যাপার আমি খুঁজে পাচ্ছি না। তাই বুঝি? তোর জায়গায় আমি হলে এই ছেলের মুখও দেখতাম না। এর চেয়েও 1000 গুণ ভালো পাত্র বিয়ে করে দেখিয়ে দিতাম যে আমি কত ভালো ডিজার্ভ করি। এগুলো হচ্ছে হিপোক্রেসি চিন্তাভাবনা। তোমার আমাকে ভালো লাগেনি মানে তোমাকে এর জন্য আফসোস করতে হবে? মানে এটা কেমন মানসিকতা? আত্মসম্মানের দোহাই দিয়ে এসব হিপোক্রিটের মতো ইগো দেখানো বন্ধ কর প্লিজ। আমি হিপোক্রিটি হলে তুই কি সিনেমার নায়িকা? এখন ভালো মানুষ সেজে আত্মত্যাগ করবি? যে তোর সাথে বিয়ে ভাঙলো তার গার্লফ্রেন্ডের বাবা মার ডিভোর্স ঠেকাবি? বিয়ে ভেঙেও কোনো ভুল করেনি, বরং ঠিক করেছে। একটা অসুস্থ সম্পর্ক তৈরি হওয়ার আগেই থামিয়ে দিয়েছে। ও তো আমাকে কিছু না জানিয়ে বিয়ে করে ফেলতে পারত, আমি কিছু বুঝতামও না। কিন্তু আশরাফ এটা করেনি, কারণ ও অনেস্ট। আর ও শুধুই একজনকেই ভালোবাসে এবং সারা জীবন তার সঙ্গেই কাটাতে চায়। আর ডিভোর্স ঠেকানোর কথা বলছিস? একটা মানুষ হেল্প চাইতেই পারে। আমার যদি ইচ্ছে হয় আমি হেল্প করব। তোর এত প্রবলেম হচ্ছে কেন? প্রীতির চটাং চটাং জবাব শুনে অর্পি ফোন কেটে দিল। প্রীতিও আর কল ব্যাক করলো না। ঠুনকো বিষয় নিয়ে ঝগড়া করতে ইচ্ছে করছে না। কপালে হাত রেখে নিজেকে শান্ত করে নিল। তারপর প্রীতি জেরিনের দিকে চেয়ে হতাশ কণ্ঠে প্রশ্ন করল, তুই এইসব কেন জানালি ওকে? আমি বুঝতে পারিনি যে ও ব্যাপারটা এইভাবে নেবে। ও তো এমনই, জাস্ট মেন্টাল টকিক্স। এটা তুই জানিস না। যাই হোক, তুই একটা সত্যি কথা বলতো জেরিন, তোরও কি মনে হয় যে আমার আত্মসম্মান নেই? একদম না প্রীতি, তুই খুব পরিষ্কার মনের একটা মেয়ে, ক্লিন হার্টেড গার্ল। আমি তোকে খুব পছন্দ করি। প্রীতি হেসে বলল, থ্যাঙ্কস। আমি কি ঠিক করেছি জানিস কি? আশরাফ আর ফ্লোরাকে হেল্প করব। আমি জানতাম। ভেরি গুড ডিসিশন। চেষ্টা করে দেখ কিছু হয় কি না। যদি সত্যি হেল্পটা করতে পারিস তাহলে আশরাফ ভাই খুব খুশি হবে। আমিও আছি তোর সাথে। প্রীতির হৃদয় স্বস্তিতে ভরে উঠল। জেরিনের মতো কাজিন থাকলে বেস্ট ফ্রেন্ডের দরকার নেই। জেরিন সবসময় প্রীতিকে খুব ভালো করে বুঝতে পারে। মাঝে মাঝে প্রীতির মনে হয় জেরিন বুঝি তার বেটার হাফ। প্রমোদ সাহেব বিছানায় শুয়ে আছেন। ডিনারে সবাই একসাথে খেতে বসেছে। প্রমোদকে ডাকা হলো, কিন্তু তিনি এলেন না। জানালেন শরীর খারাপ। প্রীতি নিজের আর বাবার খাবার নিয়ে বেডরুমে চলে এলো। খাবার টেবিলে রেখে বাতি জ্বালিয়ে নিল।
বাবার কাছে গিয়ে আদুরে স্পর্শে কপালে হাত বুলিয়ে বলল, আব্বু কি হয়েছে? শরীর কি বেশি খারাপ? প্রমোদ সাহেব চোখ বন্ধ রেখেই মুচকি হাসলেন। না রে মা, বেশি খারাপ না। তাহলে খেতে এলে না যে? বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করছে না। তুই খেয়েছিস? হুম, জীবনে কখনো তোমাকে রেখে খেয়েছি? চলো একসাথে খাবো। খাবার এখানে নিয়ে এসেছি। ওঠো, উঠে বসো। প্রীতি বাবাকে জোর করে উঠিয়ে বসালো। প্লেট এগিয়ে দিল। প্রমোদ সাহেব খাওয়া শুরু করার আগে প্রীতিকে বললেন, তুইও বস। বসছি। প্রীতি বাবার মুখোমুখি বিছানায় খেতে বসলো। একটু পর বলল, আচ্ছা আব্বু, ফুপুর সাথে কি তোমার কিছু হয়েছে? প্রমোদ সাহেবের খাওয়া এক মুহূর্তের জন্য থামল। পরে তিনি আবার স্বাভাবিক হয়ে খেতে লাগলেন। বাবার বিষণ্ণতা প্রীতির চোখ এড়ালো না। প্রমোদ বললেন, না, কি হবে মিথ্যে? প্রমোদ সাহেব মাথা নিচু করে থাকলেন। মেয়ের কাছে মিথ্যে বললে সবসময় ধরা পড়েন তিনি। কারণ প্রীতি তার মেয়ে নয়, মা। মায়ের কাছে মিথ্যে বলতে গেলে ধরা তো খেতেই হবে। প্রীতি চোখ মুখ শক্ত করে বলল, আমি কি জানতে পারি কি হয়েছে? যার জন্য তুমি রাতের খাবার না খেয়ে ঘুমিয়ে যাচ্ছিলে? নিশ্চয় সিরিয়াস কিছু। প্রমোদ সাহেব চুপ করে খাবার খাচ্ছেন। সত্যি কথা বলতে গেলে এখন প্রীতি চিল্লাচিল্লি করবে। ফুপুর সাথে ঝগড়াও করতে যেতে পারে। কি দরকার ফুপু ভাতিজির সম্পর্ক নষ্ট করার? প্রীতি খাবারের প্লেট নামিয়ে বলল, তুমি কথা বলছো না কেন? আমি খাবো না। প্রমোদ সাহেব পাল্টা হুমকি দিলেন। ঠিক আছে, না খাও। আমিও তাহলে রাতের ওষুধ খাবো না। প্রীতি বিরক্ত গলায় বলল, ঠিক আছে, না বললে নেই। আমি জোর করে জানতে চাইবো না। যখন ইচ্ছে হবে তখন অন্তত বলো, দেখা যাবে। খাওয়া শেষ করো। প্রীতির মনে হলো গুরুত্বপূর্ণ কথাটা বলার উপযুক্ত সময় এখনই। কিভাবে কি বলবে সব ঠিক করা আছে। শুধু বলতে প্রীতির ভয় লাগছে। বাবা বিয়ের ব্যাপারটা নিয়ে ভীষণ খুশি। এই বিয়ে ভাঙলে তিনি কষ্ট পাবেন নিশ্চিত। কিন্তু বিয়েটা হয়ে গেলে আরও বেশি কষ্ট পেতেন। সেই কষ্টের কাছে এই কষ্ট কিছু না। প্রীতি মাইন্ড সেট করে বলতে নিচ্ছিল, তার আগেই প্রমোদ সাহেব বললেন, খাওয়া শেষ হলে আমার ফোন থেকে সরফরাজ ভাইকে একটু অনলাইনে কল লাগিয়ে দিস। জরুরি কথা বলবো। কেন? কি জরুরি কথা বলবে? বিয়ের ডেট এগিয়ে আনবো। 1 মাস না, 1 সপ্তাহের মধ্যে যেন বিয়েটা হয়ে যায়। প্রীতি বিস্ফোরিত কণ্ঠে বলল, কেন আব্বু? এমনি। তোর বিয়ে দিয়ে আমি দ্রুত দেশে ফিরবো। অনেক কাজ। আমি এত বড় বোঝা হয়ে গেছি তোমার? তাড়ানোর জন্য একদম উঠে পড়ে লেগেছ। প্রমোদ এবার নরম গলায়, মারে, তুই এই কথা কেমনে বললি মা? তুই আমার বোঝা। আমার জন্য জীবনের একমাত্র পূর্ণতা তুই। বোঝা না, তুই হলি আমার সম্পদ। জানি বাবা। তাহলে কেন তুমি তোমার সম্পদ অন্য কাউকে দিয়ে দিতে চাইছো? প্রমোদ হেসে বললেন, তো বিয়ে কি দেব না তোকে? প্রীতি কিছু মুহূর্ত চেয়ে রইল। একটু পর এক নিঃশ্বাসে বলে উঠল, বাবা, আমি এই বিয়ে করব না। তুমি সারফারাজ আঙ্কেলকে ফোন করে আজকে মধ্যেই বিয়েটা ভেঙে দিবে। মেয়ের কথা শুনে প্রমোদ সাহেব খুব জোরে হেসে উঠলেন। সময় নিয়ে তিনি হাসতেই থাকলেন। প্রীতি ভ্রু কুঁচকে বলল, কি হয়েছে আব্বু? হাসির মতো কি বললাম? হাসতে হাসতে প্রমোদের চোখে পানি এসে পড়েছিল। তিনি চোখের পানি মুছতে মুছতে বললেন, জীবন এত সহজ না মা। আবেগ দিয়ে জীবন চলে না। বিয়ে মেয়েদের জীবনের একটি অনিবার্য সত্য। এই সত্য তোকে মানতেই হবে। উফ আব্বু, তুমি বুঝতে পারোনি। আমি কোনোদিন বিয়ে করব না এই কথা কিন্তু বলিনি। আমি বলেছি এই ছেলেকে বিয়ে করতে পারবো না। আশরাফুলকে কেন বিয়ে করতে পারবি না? আমাকে ছেড়ে দূরে থাকতে হবে বলে? এটাও একটা কারণ। কিন্তু এর চেয়ে বড় আরেকটা কারণ আছে। কি? প্রীতি কারণটা বলতে নিয়েও থেমে গেল। এত কথা বাবাকে জানিয়ে কাজ নেই। তাকে আমার পছন্দ না। পছন্দ না। প্রমোদ সাহেব ভীষণ অবাক হলেন। প্রীতি নিশ্চুপ আছে। প্রমোদ একটু পর হেসে বললেন, মিথ্যে কেন বলছিস মা? মিথ্যে কখন বললাম? সত্যি আব্বু, তাকে আমার একদম পছন্দ হয়নি। আমার মনে হয় সে আমার জন্য ঠিক না। কেন তোর এটা মনে হলো? সত্যি করে বল। আশরাফুলকে তোর পছন্দ হয়নি এই কথা আমি বিশ্বাস করব না। কারণ আমি আমার মেয়ের মন বুঝি। প্রীতির কিঞ্চিত কষ্ট হলো। সে যে আশরাফকে ভালোবেসে ফেলেছিল এটা কি বাবা বুঝে গেছেন? জেরিন তো বোঝেনি। অন্য কেউ বোঝেনি। তাহলে বাবা কি করে বুঝলেন? প্রীতি ক্ষীণস্বরে বলল, যদি তুমি আমার ভালো চাও তাহলে প্লিজ বিয়েটা ভেঙে দাও আব্বু। তুই কি সিরিয়াস? আর একটি ভেবে সিদ্ধান্ত নে। ভাবার কিছু নেই। এই বিয়ে সম্ভব না ব্যাস। আশ্চর্য। এমনি বললে হয় নাকি? একটা উপযুক্ত কারণ তো আমাকে বলতে হবে। ছেলে আমার পছন্দ হয়নি। এটা কি তোমার কাছে উপযুক্ত কারণ মনে হচ্ছে না? মারে, বিয়ে ঠিক হওয়ার পর তোর খুশি আমি দেখেছি। এই বিয়েতে তোর দ্বিধা থাকার কথা না।
তাহলে এখন হঠাৎ কি এমন হলো যে তুই বিয়ে করতে চাইছিস না? আশরাফের মধ্যে কি খারাপ কিছু দেখেছিস? প্রীতির মনে পড়ল আশরাফ সেই দিন রেস্টুরেন্টে বলেছিল বিয়ে ভাঙার বাহানা শিখিয়ে দিয়েছিল। বলতে হবে আশরাফ তার সঙ্গে অনেক খারাপ আচরণ করেছে। প্রীতি সঙ্গে সঙ্গে বলল, লোকটার স্বভাব আমার ভালো লাগেনি বাবা। তিনি আমার সাথে খুব বাজে ব্যবহার করেছেন। কীরকম বাজে ব্যবহার? প্রমোদ সাহেবের চোখ মুখ কুঁচকে গেল, কণ্ঠ ভারী হয়ে এলো। প্রীতি খানিক ভয় পেল। বাবা যদি এখন রেগে যান? পরিস্থিতি সামাল দিতে বলবো। তেমন কিছু না, শুধু আমার মনে হয়েছে এমন একটা ছেলের সঙ্গে আমি সারা জীবন কাটাতে পারবো না। মাইন্ড ম্যাচিং হচ্ছে না, বুঝতে পেরেছ? প্রমোদ সাহেব হাঁ করে তাকিয়ে রইলেন। তেমন কিছু বুঝতে পারেনি, তবে এইটুকু বুঝলেন যে ঘটনা গুরুতর। না হলে প্রীতি এমনি এমনি বিয়েতে না করবে না। প্রীতি এত অবুঝ না, নিশ্চয় কিছু হয়েছে যা মেয়েটা বলতে চাইছে না। প্রমোদ সাহেব কথা বের করার জন্য উঁচু গলায় প্রশ্ন করলেন, আশরাফুল কি করেছে তুই খালি বল। বাবার কণ্ঠ শুনে প্রীতি ভয়ে কাবু। সে ভয় পাচ্ছে আশরাফকে নিয়ে। বাবা তো তাকে কিছু বলবে না, কিন্তু আশরাফকে ছাড়বে না। অথচ বেচারার কোনো দোষ নেই। পাশের ঘর থেকে বাপ মেয়ের তর্ক বিতর্ক শুনে নাসিফা উঠে এলেন। রাত বিরেতে বাপ মেয়ের ঝগড়া শুরু হলো নাকি? কি ব্যাপার? ফুপুকে দেখে কথা বলতে নিয়েও চুপ হয়ে গেল প্রীতি। কিন্তু প্রমোদ সাহেব থামলেন না। নাসিফাকে উদ্দেশ্য করে তেজস্বী কণ্ঠে বললেন, কি ছেলে দেখেছিস তুই? ছেলে নাকি নম্রভদ্র, অথচ প্রীতির সাথে সে এমন ব্যবহার করেছে যে প্রীতি এখন বিয়েই করতে চাইছে না। নাসিফার মাথায় যেন বজ্রপাত হলো। বজ্রের মতো শব্দ করে বললেন, বিয়ে করতে চাইছে না মানে? মগের মুল্লুক নাকি? এই মেয়ে, তোর কি হয়েছে? বিয়ে কেন ভাঙবি? প্রীতি মাথা নিচু করে জেদি কণ্ঠে বলল, ছেলে পছন্দ হয়নি, তাই বিয়ে করব না। আমাকে কেউ জোর করতে পারবে না। কথা এখানেই শেষ। আরে অদ্ভুত, পছন্দ না হলে তুই এত দূর আসলি কেন? তোকে তো ছবি পাঠানো হয়েছিল, তখনই নিষেধ করে দিতি। প্রমোদ সাহেব মুখ খুললেন, শুধু ছবি দেখে কি মানুষ চেনা যায়? ছবি দেখে তো মনে হয়েছিল ছেলে খুব নিষ্পাপ, পৃথিবীর 10 জন ভালো মানুষের মধ্যে একজন। কিন্তু এইখানে আসার পর, ছেলের সঙ্গে মেশার পর প্রীতি বুঝতে পেরেছে ছেলের আচরণ ভালো নয়। সেই জন্য তো বিয়ে ভাঙতে চাইছে। আমার মেয়ে এমনি এমনি কোনো কাজ করবে না। এখন তোর কাছে আমি জানতে চাই ছেলের আচরণ কেন খারাপ? তুই তো ওদের ফ্যামিলি সম্পর্কে ভালো করে জানিস। নাসিফা রেগে বললেন, আচরণ খারাপ কেন হবে? কি করেছে সে তোর নবাবজাদির সাথে? এত ভালো ছেলের আচরণ তোর মেয়ের খারাপ মনে হবে কেন? তাছাড়া পৃথিবীতে নিখুঁত বলে কোনো মানুষ নেই, সবারই ভুল ত্রুটি থাকে। সেই জন্য বিয়ে ভাঙতে হবে নাকি? অ্যাডজাস্টও করা উচিত। প্রমোদ সাহেব বললেন, তার জন্য জানতে হবে ভুলটা কি, তারপর আমি সিদ্ধান্ত নিব অ্যাডজাস্ট করা যাবে কি না। যদি মনে হয় ক্ষমার অযোগ্য দোষ, তাহলে বিয়ে হবে না। আর যদি মেনে নেওয়ার মতো দোষ হয়, তাহলে আমার মেয়েকে আমি বোঝাবো। তোরা বাপ মেয়ে এমন ড্রামা করছিস যেন তুই জন প্রিন্সার আর তোর মেয়ে প্রিন্সেস ডায়না। আরে এমন প্রস্তাব যে তোর মেয়ের জন্য এসেছে, সেটা তো তোদের 7 কপালের ভাগ্য। শুকরিয়া আদায় না করে ছেলের দোষগুণ খুঁজে বেড়াচ্ছিস। দোষগুণ মিলিয়েই তো মানুষ। আর তোর মেয়ে কি খুব নিষ্পাপ? তার কি দোষ নেই? প্রমোদ এক বাক্য বললেন, আমার মেজাজ খারাপ হওয়ার আগেই তুই এখান থেকে চলে যা নাসিফা। তোর মেজাজ খারাপ হবে মানে? মেজাজ তো আমার খারাপ হওয়া উচিত, যেই কথা শুনছি। আচ্ছা, তোদের কি বলার মতো কোনো পরিচয় আছে? কোথায় আশরাফ আর কোথায় প্রীতি? বামুন হয়ে চাঁদ ছোঁয়ার মতো ঘটনা। সারা জীবন সাধনা করলেও তোর মেয়ে আশরাফের নখের যোগ্য হতে পারতো না। সেখান থেকে ওরা নিজে বিয়ের প্রস্তাব দিয়েছে। এটা তোদের ভালো লাগছে না? অদ্ভুত। কুকুরের পেটে কি ঘি হজম হয় না বলে একটা বাগধারা শুনেছিলাম। এখন দেখছি সত্যি। প্রীতি আর চুপ থাকতে পারল না। হিংস্র বাঘিনীর মতো চিৎকার করল, তোমার এই বিষয়ে কথা বলার কোনো প্রয়োজন নেই। আমার জীবনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র আমার বাবার আছে, আর কারো নেই। প্রীতির চিৎকার শুনে এক কানে হেডফোন আর হাতে মোবাইল নিয়ে জেরিন ছুটে এলো। অবাক হয়ে পরিস্থিতি অবলোকন করল। নাসিফা চেঁচিয়ে বললেন, ভাষণ বন্ধ কর মেয়ে। শুধু চোপা ছাড়া আর কি পারিস তুই? বিয়ে নিয়ে আমি চিন্তা করব না কেন? এই বিয়ের সাথে আমার সম্মান জড়িত। আরোহী আপাকে আমি কথা দিয়েছি, এখন সেই কথার বরখেলাপ করব? তুমি আমার ব্যাপারে কথা দেওয়ার কে? আমি তোর ফুপু হই। তোমার মতো ফুপু থাকার চেয়ে না থাকা ভালো। নাসিফা বড় বড় চোখে প্রমথের দিকে চাইলেন। শুনলি তোর মেয়ে কি বলল? কিছু বলবি না ওকে? প্রমোদ সাহেব টিস্যুতে হাত মুছতে মুছতে নির্বিকার গলায় বললেন, কেন বলবো? আমিও তো তাই মনে করি। তোর মতো ফুপু ওর না থাকলেও চলতো। তাহলে পড়ে আসিস কেন আমার বাড়িতে?
খাচ্ছিস কেন আমার অন্ন? আজকেই বের হয়ে যা। এখনই বের হয়ে যাচ্ছি। জেরিনের মুখ শুকিয়ে গেল, পরিস্থিতি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। প্রীতি কিছু বলার জন্য গজগজ করছে। পেছন থেকে ইশারায় প্রীতিকে চুপ করতে বলল জেরিন। প্রীতি চুপ থাকলো না। তার রাগ নিয়ন্ত্রণের মাত্রা ছাড়িয়ে গেছে। তোমার নিজের মেয়ের জন্যেও তো প্রস্তাব এসেছিল। এতই যখন পছন্দ তাহলে বিয়েটা দিলে না কেন? নাসিবা জবাবে বললেন, জেরিন অন্য কাউকে চায়। মেয়ের ইচ্ছার বিরুদ্ধে আমি তাকে জোর করে বিয়ে দেব নাকি? তাহলে আমাকে জোর করছো কোন হিসেবে? নাফিসা তাচ্ছিল্যের হাসি দিয়ে বললেন, তুই আর জেরিন কি এক? আমার মেয়ে চাইলে ওর জন্য আমি রাজপুত্র হাজির করতে পারবো। ওর বিয়ে দেওয়ার জন্য ওর ফ্যামিলি স্ট্যান্ডার্ডই যথেষ্ট। আর তোর কি আছে শুধু সুন্দর চেহারা ছাড়া? তোর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড শুনলে তো পাত্র হাত ধুয়ে পালাবে। সেখানে আশরাফের মতো ছেলে তোকে বিয়ে করতে চায়। নিজেকে ধন্যমন্য কর। প্রীতি বিক্ষিপ্ত মেজাজে বলল, বিশ্বাস করো, তোমার মতো জঘন্য মানুষ আমি আর দেখিনি। নাফিসা ধাপ করে প্রীতির গালে চড় মারলেন। জেরিন ভয়ে মুখে হাত দিয়ে ফেলল। কি থেকে কি হয়ে যাচ্ছে? প্রমোদ সাহেব সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়লেন। গম্ভীর গলায় বললেন, প্রীতি চল, এখানে আর এক মুহূর্ত নয়। নাসিপা হৈ হৈ করে উঠলেন, যা যা, তোদের বাড়িতে জায়গা দেওয়াই আমার ভুল হয়েছে। মান সম্মান আর কিছু অবশিষ্ট থাকলো না। প্রমোদ কাপড়টাও বদলায়নি। হাত ধুয়ে লাগেজ ব্যাগ গুছিয়ে নিলেন। তারপর গায়ে ট্রাউজার আর টি শার্ট নিয়েই মেয়ের হাত ধরে বাড়ি থেকে বের হয়ে এলেন। প্রীতিও কোনো কথা বলল না। তার গায়ে ছিল একটা সুতির কামিজ। সে শুধু ওড়না দিয়ে মাথায় ঘোমটা টেনে নিল। যাওয়ার আগে জেরিন কান্নাকাটি শুরু করেছিল। মামা প্লিজ যেও না। তুমি কি তোমার ভাগ্নির কথা শুনবে না? প্রমোদ সাহেব শুনলেন না। জেরিনকে তিনি ভাগ্নি না, নিজের মেয়ে মনে করেন, মেয়ের মতো স্নেহ করেন। কিন্তু সেই স্নেহের প্রমাণ দেওয়ার জন্য বাড়িতে থেকে যাওয়ার কোনো প্রয়োজন নেই। যে বাড়িতে তার মেয়েকে অপমান করা হয় সেই বাড়িতে তিনি থাকবেন না, কখনোই না। প্রীতি ব্যস্ত সড়কে বাবার হাত ধরে হাঁটতে হাঁটতে প্রশ্ন করল, আমরা এখন কোথায় যাব আপু? তোর বিয়ে দেওয়ার জন্য যে টাকা এনেছিলাম সেই টাকা দিয়ে এখন বাংলাদেশে যাওয়ার এয়ার টিকিট কাটবো। প্রীতির চোখে খুশির অশ্রু চলে এলো। প্রমোদ সাহেবের গলা জড়িয়ে ধরে বললেন, আই লাভ ইউ আব্বু। কিন্তু মা, এর আগে আমাদের অন্য একটা জায়গায় যেতে হবে। কোথায়? আশরাফুলের বাড়িতে। সেখানে কেন? প্রমোদ কোমল হাসি দিয়ে বললেন, ছেলের বাবা মা খুব ভালো মানুষ। তাদের না জানিয়ে চলে যাওয়াটা ঠিক হবে না। আমার নিজের বোন আমাকে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছে। কিন্তু তাদের বাড়ি গিয়ে যে সম্মান আমি পেয়েছিলাম তা ভুলে যায় কি করে? আমার মতো সাধারণ মানুষকে যারা এত সম্মান করতে পারে, আমি কিভাবে তাদের অসম্মান করি বল? তুমি ঠিক বলেছ আব্বু। চলো আমরা তাহলে এখনই যাই। এত রাতের বেলা বাবা আর মেয়েকে দেখে কিছুটা বিস্মিত হলেন সরফরাজ সাহেব। তাদের সাথে লাগেজ দেখে আরোহীর ভয়ে বুক কাঁপতে লাগলো। যেটা আশঙ্কা করেছিলেন সেটাই কি তবে হয়েছে? আরোহীর আশঙ্কাকে সত্যি করে প্রমোদ সাহেব বিয়ে ভাঙের কথা বললেন। সরফরাজ কারণ জানতে চাইলেন। প্রমোদ সাহেব কিছু বললেন না, শুধু ক্ষমা চাইলেন আর জানালেন সমস্যা আছে। সরফরাজ রীতিমতো অনুরোধ করতে লাগলেন। পারলে তিনি প্রমোদের পায়ে ধরে ফেলেন। এত অনুনয় বিনয় দেখে প্রমোদ সাহেব লজ্জিত হয়ে গেলেন। আরোহী প্রীতিকে নিয়ে অন্য ঘরে এলেন। প্রীতি প্রথমে আসতে চাইল না। আরোহী বললেন, আবার কবে না কবে দেখা হবে, অন্তত আমার শেষ অনুরোধটুকু রাখো মা, প্লিজ। প্রীতি বাবার দিকে তাকালো। প্রমোদ সাহেব যাওয়ার অনুমতি দিলেন। তারপর প্রীতি আরোহীর সঙ্গে এলো। আরোহী দরজা বন্ধ করতে করতে বললেন, আমি জানি তুমি কেন বিয়েটা ভাঙতে চাইছো। প্রীতি মাথা নিচু করে রাখলো। আরোহী আন্টির প্রতি তার রাগ আছে। সব জেনেও তিনি বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন। এতে যে প্রীতির জীবন নষ্ট হতে পারে সেই কথা একবারও ভাবলেন না, শুধু নিজের দিকটাই দেখলেন। আরোহী কাছে এসে বললেন, আশরাফ কি তোমাকে ফ্লোরার কথা বলেছে? প্রীতি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে উত্তর দিল, জি বলেছে। আরোহী মুচকি হাসলেন, হাসিতে দুঃখ মেশানো। হতাশ কণ্ঠে বললেন, জানতাম। কি কি বলেছে? অনেক কিছুই। উনি সারাক্ষণ আমার সাথে ফ্লোরার গল্পই করেন। শুধু তোমার সাথে না, ও সবার সাথে ফ্লোরার গল্প করে। যারা জানে না তারা এই গল্পগুলো সহজভাবে গ্রহণ করতে পারবে, কিন্তু যারা আসল সত্যি জানে তারা কেবল বোঝে ব্যাপারটা কত ভয়ঙ্কর কষ্টের। আন্টি, আমি আপনার কাছে অনুরোধ করব ওদের সম্পর্কটা মেনে নিন। আশরাফ ফ্লোরাকে খুব ভালোবাসে। ওদের আলাদা করা ঠিক হবে না। আমি ওদের আলাদা করার কে, যখন স্বয়ং সৃষ্টিকর্তাই ওদের আলাদা করে দিয়েছেন? মানে ঠিক বুঝলাম না। আশরাফ তোমাকে ফ্লোরার ব্যাপারে অনেক কিছু বলেছে, কিন্তু একবারও কি এই কথা বলেছে যে
ফ্লোরা 2 বছর আগে সুসাইড করেছিল? প্রীতি থমকে গেল। আচমকা ভয়ের একটি শীতল স্রোত তার শরীরে প্রভাবিত হলো। প্রীতি কথাটা শোনার পর বেশ কিছুক্ষণ চুপ রইল। ধাক্কাটা সামলে নেওয়ার চেষ্টা, তারপর অবিশ্বাস কণ্ঠে বলল, আপনি কি সত্যি বলছেন আন্টি? এটা কিভাবে সম্ভব? আশরাফ তো একবারও আমাকে এই ব্যাপারে কিছু বলেনি। আরোহী মৃদু হাসলেন। না সূচক মাথা নেড়ে বললেন, বলবে না তো, কারণ এই কথা সে নিজেও জানে না। মানে মানে আশরাফ এখনও জানে না যে ফ্লোরা সুসাইড করেছিল। এই ব্যাপারটা ওকে এখনও বিশ্বাস করানো যায়নি। তাই কল্পনায় ফ্লোরার সাথে ও কথা বলে, ফ্লোরাকে নিয়ে ভাবে। ও মনে করে ফ্লোরা এখনও আমাদের সাথেই আছে। তাহলে আপনারা ওকে এটা বোঝাচ্ছেন না কেন? ফ্লোরা যে মারা গেছে এটা ওকে বলে দিলেই হয়। বলা সম্ভব না। স্পেশালিস্টের মতে আশরাফ যতদিন জানবে ফ্লোরা জীবিত, ততদিনই সে ভালো থাকবে। কিন্তু একবার যদি তার মস্তিষ্কে এটা বুঝতে পেরে যায় যে ফ্লোরা মারা গেছে, সে আর কখনো ফিরে আসবে না, তাহলে এটা সহ্য করতে না পেরে আশরাফ ব্রেন স্ট্রোক করে ফেলবে। তার মস্তিষ্ক থেকে অনিয়ন্ত্রিত রক্তক্ষরণ শুরু হবে। এমনও হতে পারে যে সে সঙ্গে সঙ্গেই মারা গেল। প্রীতি মুখে হাত দিয়ে ধপ করে বিছানায় বসে পড়ল। এ কেমন ভয়ঙ্কর ভালোবাসা! আরোহী প্রীতির কাঁধে হাত রেখে বললেন, জানি আশরাফের মুখে ফ্লোরার নাম তুমি সহ্য করতে পারছো না, কিন্তু বিশ্বাস করো, আশরাফ ইচ্ছে করে তোমাকে কষ্ট দেওয়ার জন্য এসব করছে না। এটাই তার রোগ। এই রোগের কি কোনো চিকিৎসা নেই আন্টি? আছে তো, চিকিৎসা চলছে, কিন্তু 2 বছরে কোনো উন্নতি দেখলাম না। আন্টি, ফ্লোরা কেন সুসাইড করেছিল? আশরাফ তোমাকে ফ্লোরার বাবা মায়ের সমস্যার কথা বলেনি? হ্যাঁ বলেছে, অনেকবারই বলেছে। ওই প্রবলেমটা নিয়ে ফ্লোরা খুব ডিপ্রেসড ছিল, আর ডিপ্রেশন থেকে সুসাইড। তাছাড়া তোমার আঙ্কেলও ফ্লোরাকে খুব বেশি পছন্দ করতেন না। ফ্লোরার সাথে মেলামেশা করার জন্য একবার আশরাফকে ঘর থেকে বের করে দিয়েছিলেন। প্রীতির নিজেকে স্তব্ধ লাগছে। এজন্যই আশরাফ ওইভাবে প্রীতির কাছে ফ্লোরার বাবা মায়ের ঝামেলা মেটানোর জন্য অনুরোধ করত। বারবার বলতো ফ্লোরার কষ্ট কমিয়ে দিতে। এখন প্রীতির কাছে সব কিছু স্পষ্ট হচ্ছে। প্রীতি উঠে দাঁড়িয়ে বলল, কিন্তু এর সাথে আমার আর আশরাফের বিয়ের কি সম্পর্ক আন্টি? ওর মতো পেশেন্টকে আপনারা বিয়ে কেন দিতে চাইছেন? ও তো ফ্লোরার জায়গায় কাউকে সহ্য করতে পারবে না। ওকে কি ওর মতো ছেড়ে দেওয়া উচিত না? যেভাবে থাকতে চায় ভালো থাকুক, আস্তে আস্তে সুস্থ হয়ে উঠুক, তারপর না হয় আপনারা ওর বিয়ের কথা ভাববেন। বিয়ের সাথে ওর সুস্থ হওয়ার কোনো সম্পর্ক নেই মা। ওকে সুস্থ করা আদৌ সম্ভব কি না এটাই তো আমরা নিশ্চিত নই। আমরা শুধু এমন একজনকে চাই যে সব সময় আমার ছেলের পাশে থাকবে, ওর খেয়াল রাখবে, বন্ধুর মতো আগলে রাখবে। আশরাফের পেশেন্টদের নিঃসঙ্গ থাকতে দেওয়া যায় না। তাই আমরা একটি বিশ্বাসযোগ্য ভালো মেয়ের খোঁজ করেছিলাম। অনেকের সাথে কথা হয়েছে, কিন্তু কেউ 2 দিনের বেশি সহ্য করতে পারেনি। তুমি পেরেছো। 1 সপ্তাহ ধরে বন্ধুর মতো ওর পাশে আছো। তোমাকে দেখে আমি ভরসা পেয়েছি। মনে হয়েছে তুমি যে কাজটা খুব ভালো করে পারবে। আর আশরাফও খুব জলদি তোমার সাথেই মিশে গেছে। এত সহজে ও কারো সাথে মেশে না। আরোহীর হাতটা এখনও প্রীতির কাঁধে। শেষ কথাগুলো শুনে প্রীতি ভ্রু কুঁচকিয়ে ওর কাঁধের হাতটা সরিয়ে দিল। রাগান্বিত স্বরে বলল, এর মানে আপনারা কি আমাকে বিয়ে দিতে চাইছেন নাকি চাকরি? কাইন্ড অফ চাকরি বলতে পারো। প্রীতির ধৈর্যের বাঁধ এবার সত্যিই ভেঙে গেল। আশ্চর্য, সে কি এতই ফেলনা? গরিব হয়েছে বলে কি তার মতামত নেওয়ার কোনো প্রয়োজন নেই? আশরাফের পরিবারকে সে আলাদা ভেবেছিল, কিন্তু এখন বুঝতে পারছে সবাই এক। পৃথিবীর সকল পয়সাওয়ালা মানুষ একই রকম। আরোহী বললেন, তুমি তো এতদিন ভালোই ছিলে, হঠাৎ করে এখন কি হলো যে বিয়েটা ভাঙতে চাইছো? প্রীতির গরম হয়ে বলল, আবার জিজ্ঞেস করছেন আমি কেন বিয়ে ভাঙতে চাইছি? এত বড় সত্যি জানার পর বিয়ে ভাঙবো না তো কি করব? নিজের বিবেককে প্রশ্ন করুন আন্টি। আপনি হলে কি বিয়েটা করতেন? জানি না, হয়তো করতাম, হয়তো না। কিন্তু তোমার কথা শুনে মনে হচ্ছে আশরাফের অসুস্থতার কথা তুমি প্রথমবার জেনেছ। প্রথমবারই তো জানলাম। এর আগে কি আপনারা আমাকে বলেছেন? জানানোর প্রয়োজন মনে করেছেন? ধোঁকা দিয়ে বিয়েটা দিতে চাচ্ছিলেন। আরোহী এবার ক্ষিপ্ত হলেন। কি আবোল তাবোল বলছো? ধোঁকা দিলাম মানে? তোমার সাথে নাসিফা আপা আর জেরিন এই ব্যাপারে আলোচনা করেনি? ওরাও এই ব্যাপারে জানে? প্রীতি যেন আকাশ থেকে পড়ল। আরোহী জোর গলায় বললেন, সবাই সব জানে। তুমি নিজেই তো বলেছ তোমার মাসে মাসে $1,00,000 আর একটা উচ্চ পরিচয় লাগবে। তাহলে তুমি আশরাফের সাথে সারা জীবন থাকতে রাজি? প্রীতির মাথায় কিছু আসছে না। এসব সে কবে বলল?
টাকার কাছে নিজেকে বিক্রি করার আগে তার মৃত্যু হোক। প্রীতি কাঁদতে শুরু করেছে। আরোহী নরম কণ্ঠে বললেন, আই অ্যাম সরি, এভাবে বলতে চাইনি। কিন্তু তুমি ভাবতেও পারবে না তোমার প্রতি আমি কতটা কৃতজ্ঞতাবোধ অনুভব করেছিলাম। নাসিফা আপার কাছে শুনেছিলাম তোমার নাকি মা নেই। ভেবেছি আমি তোমার মা হব। তোমাকে মেয়ের মতো যত্নে আগলে রাখবো। বিশ্বাস করো, আশরাফ তোমাকে একদম জ্বালাবে না। শুধু মাঝে মাঝে ফ্লোরার গল্প বলবে। তোমার কাজ আশরাফকে হাসি খুশি রাখা। ওকে একদম কাঁদতে দিবে না। বিনিময়ে তোমাকে আমি আমার সব দিয়ে দেব। প্রীতি চোখ মুছতে মুছতে হালকা হেসে বলল, টাকা পয়সার প্রতি আমার কোনো দুর্বলতা নেই আন্টি। আমার শুধু একটাই দুর্বলতা হলো আমি কারো কষ্ট সহ্য করতে পারি না। কেউ আমার কাছে কেঁদে কেটে কিছু চাইলে আমি কখনো নিষেধ করি না। যতক্ষণ মানুষটির মুখে হাসি না ফুটবে ততক্ষণ চেষ্টা চালিয়েই যাব। এটাই আমি। আরোহী মিষ্টি করে হাসলেন। প্রীতির গাল দুটো আলতো করে চেপে ধরে বললেন, আমি জানি তো মা, তোমাকে দেখেই বুঝেছি তুমি খুব চমৎকার একটি মেয়ে, সবচেয়ে আলাদা। এই জন্যই তোমাকে আমার ঘরে চাই। প্রীতি কঠিন মুখে বলল, কিন্তু আপনার অনুরোধ আমি রাখতে পারবো না আন্টি, এটা অসম্ভব। আরোহী বিপর্যয় কণ্ঠে বললেন, কেন? আশরাফে খুশি করার ক্ষমতা মহান আল্লাহ আমাকে দেয়নি। যদি আমি তার পাশে থাকি তাহলে সারা জীবন আমাকে তার কষ্ট দেখতে হবে। আমি সেই কষ্ট মেনে নিতে পারবো না। আমি আনন্দবিলাসী মেয়ে। চোখের পানি দেখলে যার বুক দুরু দুরু করে সে সারা জীবন কিভাবে কষ্টের সাথে বাস করবে আন্টি? এই কাজ আমার পক্ষে সম্ভব না। আরোহী হাহাকার করে কিছু বলতে নিচ্ছিলেন। প্রীতি সেই সুযোগ দিল না, নিজেই কথা বলতে থাকলো। কিন্তু আপনি বিশ্বাস করুন, যদি আশরাফকে ভালো রাখার বিন্দুমাত্র উপায় থাকতো তাহলে আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতাম। মানুষকে ভালো রাখতে প্রীতি ভালোবাসে। তবে আসল ব্যাপার হচ্ছে সত্যিকারের ভালোবাসা কখনো হৃদয় থেকে মুছে ফেলা যায় না। ফ্লোরার প্রতি আশরাফের যে গাঢ় অনুভূতি আমি দেখেছি তা বিলীন করার এত ক্ষমতা আমার নেই। আমাকে মাফ করবেন প্লিজ। প্রীতি এই কথা বলে আর এক মুহূর্তও থামল না। দ্রুত দরজা খুলে ঘর থেকে বেরিয়ে এলো। আরোহী হতাশ হয়ে বিছানায় বসে রইলেন। তার চোখ দিয়ে বাহিত হচ্ছে দুঃখের স্রোত। প্রীতি ঘর থেকে বের হয়ে আশরাফের সামনে পড়ে গেল। আশরাফকে হঠাৎ দেখে ভয়ে চমকে উঠল প্রীতি। আশরাফ হাসি মুখে বলল, হেই প্রীতি, কেমন আছো? এত রাতে আমাদের বাসায় কি করছো? আচ্ছা, ভালোই হয়েছে। ফ্লোরা তোমার সাথে কথা বলতে চাইছিল। তোমার ব্যাপারে আমি সব বলেছি ওকে। ও খুব বেশি খুশি হয়েছে জানো। কালকেই তোমার সাথে দেখা করতে চেয়েছে। তুমি আন্টি আঙ্কেলের সাথে কথা বলে তাদের ঝামেলাটা মিটিয়ে দিতে পারবে না? ওরা যেন ডিভোর্স না হয়। তাহলে ফ্লোরা খুব কষ্ট পাবে, খুব। প্রীতি কি বলবে বুঝল না। তার কি উত্তর দেওয়া উচিত? সরাসরি কি বলে দিবে যে সে আজ বাংলাদেশে ফিরে যাচ্ছে, আর কখনো তাদের দেখা হবে না? কিন্তু এটা বললে যদি আশরাফ তাকে যেতে না দেয়? আশরাফ মোবাইল নিয়ে ফ্লোরার নাম্বার ডায়াল করছে। হেসে বলল, ফ্লোরাকে ফোন করে জানাই তুমি এসেছো। তোমার কথা শুনলেই ও খুশি হয়ে যাচ্ছে। খিলখিল করে হাসছে। ওর হাসি মাখা কণ্ঠ সুন্দর। তুমি শুনলে অবাক হয়ে যাবে। দাঁড়াও, এক্ষুনি শোনাচ্ছি। আশরাফ মোবাইল কানে দিয়ে রেখেছে। ওই পাশ থেকে একটা যান্ত্রিক কণ্ঠ স্পষ্ট স্বরে জানান দিচ্ছে কল নট রিচেবল। সেই যান্ত্রিক কণ্ঠকে অবজ্ঞা করে আশরাফ কথা বলে যাচ্ছে, যেন সত্যি ফ্লোরার সাথে কথা বলছে। সে বুঝতে পারছে না যে ফোনের ওই পাশে কেউ নেই। আজ বিকেলেও প্রীতি প্রত্যাশা করেছিল আশরাফ আর ফ্লোরার মতো ভালোবাসা যেন তার জীবনেও আসে। কিন্তু এখন প্রীতি আর সেই প্রত্যাশা করছে না। বরং এমন সর্বনাশা ভালোবাসা কারো জীবনে কখনোই না আসুক। যে ভালোবাসা সবকিছু ধ্বংস করে ছাড়ে, সেই ভালোবাসা কোনো প্রয়োজন নেই। প্রীতি একদৌড়ে ছুটে চলে এলো আশরাফের সামনে থেকে। লিভিং রুমে এসে বাবার হাত ধরল। চোখ মুখ মুছে কান্না সামলে বলল, বাবা চলো আমরা বাড়ি যাই। প্রমোদ সরফরাজ সাহেবকে বিদায় জানালেন। তিনি অনুরোধ করলেন অন্তত আজ রাতে এখানে থাকার জন্য। সকালে তিনি প্রীতিদের ফ্লাইটে তুলে দিবেন। কিন্তু প্রীতি রাজি হলো না। এই কষ্টমহল থেকে সে মুক্তি চায়। আশরাফ লিভিং রুমে যতক্ষণ এসেছিল ততক্ষণে প্রীতিরা বের হয়ে গেছে। আশরাফ বাবাকে জিজ্ঞেস করল, বাবা প্রীতি চলে গেল কেন? সরফরাজ হাসার চেষ্টা করে বললেন, ওর বাংলাদেশে একটা জরুরি কাজ পড়ে গেছে, তাই ওরা দেশে ফিরে যাচ্ছে। দেশে ফিরে যাচ্ছে? ওরা কি আর আসবে না? আসবে তো, নিশ্চয় আসবে। 1 মাস পর আসবে। আশরাফ একটু চিন্তা করলো। 1 মাস তো খুব বেশি দেরি হয়ে যাবে। ততদিনে ফ্লোরার কষ্ট আরও বেশি বেড়ে যাবে। প্রীতির আসার আগেই যদি সে সুসাইড করে? না না, আশরাফ বাবা ফ্লোরাকে সুসাইড করতে দেবে না, কিছুতেই না।
প্রীতিকে আটকাতে হবে। আশরাফ দৌড়ে দরজার কাছে গেল, চিৎকার করে ডাকলো, প্রীতি। সাউন্ড প্রুফ ঘরের বাহিরে আশরাফের চিৎকার প্রীতির কানে গিয়ে পৌঁছালো না। আশরাফ বাহিরেও বের হতে পারছে না। রাতের বেলা তার বাহিরে বের হওয়া নিষেধ। দরজা লক করা থাকে। চাবি থাকে সরফরাজ সাহেবের কাছে। প্রীতি বাবার হাত ধরে হাঁটতে হাঁটতে বলল, এবার দেশে ফিরে আমি খুব মন দিয়ে লেখাপড়া করব আব্বু। একটা ভালো ভার্সিটিতে ভর্তি হব। একদিন আমি খুব ভালো কিছু করব। বিয়ের কথা কিন্তু আর কোনোদিন আমাকে বলবে না তুমি, মনে থাকবে? প্রমোদ সাহেব শুধু মাথা নাড়ালেন। তিনি গভীর মনোযোগে কিছু ভাবছেন। প্রীতি বলল, কি হয়েছে আব্বু তোমার? সরফরাজ ভাই বোধহয় আমাকে কিছু বলতে চাইছিলেন। কি বলতে চাইছিলেন? শোনার সুযোগটাই তো পেলাম না। এর আগেই তো তুই এসে হাত ধরে বললি চলো বাড়ি যাই। প্রীতি মুচকি হেসে বলল, একদম ঠিক করেছি। তোর চোখে পানি কেন মা? এটা খুশির অশ্রু আব্বু। তোমাকে ছেড়ে আর যেতে হচ্ছে না। আমার চেয়ে খুশি আজ এই পৃথিবীতে কেউ নেই। হারানো দিনের মতো হারিয়ে গেছো তুমি। ফেরারি সুখের মতো পালিয়ে গেছো তুমি। গানটা কোথাও বাজছিল। প্রীতি দাঁড়িয়ে আছে বাসস্ট্যান্ডে বাসের অপেক্ষায়। এই সময় বাসে প্রচণ্ড ভিড় থাকে। আজ কড়া রোদ। প্রীতির মাথায় ছাতা ধরে রেখেছে। পেছন থেকে নওশাদের ডাক শোনা গেল। প্রীতি পেছন ফিরে দেখলো নওশাদ দৌড়ে আসছে। তার কপাল, গায়ের শার্ট ঘামে ভিজে একাকার। হাঁপাতে হাঁপাতে এসে প্রীতির সামনে থামল নওশাদ। প্রীতির চোখ ছলছল করছিল। নওশাদকে দেখে দ্রুতই মুছে নিয়েছে। তবুও নওশাদ ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, তুমি কি কাঁদছো প্রীতি? প্রীতি খুব সূক্ষ্মতার সাথে এড়িয়ে বলল, কই না তো, ধুলো চোখে এসে লেগেছে, তাই বোধহয় চোখ লাল দেখাচ্ছে। তুমি কোত্থেকে এলে? ভার্সিটি থেকে। তুমি কোথায় নোটবুক ফেলে এসেছিলে? নওশাদ ব্যাগ থেকে নোটবুক বের করে প্রীতির হাতে দিল। প্রীতি অবাক হয়ে বলল, এইটুকু একটা জিনিস দেওয়ার জন্য তুমি এত দূর থেকে এসেছো? কালকে দিলেও হতো। এই কথায় নওশাদ অপ্রস্তুতভাবে হেসে উঠল। ওই হাসিতে লজ্জা মিশ্রিত ছিল। প্রীতি বুঝল না নওশাদ লজ্জা কেন পাচ্ছে। সে হেসে বলল, থ্যাঙ্কস বাই দ্য ওয়ে। নোটবুকটা ভালো করে দেখে নিও, সব ঠিক আছে কিনা। বাই। নওশাদ নোটবুক ঠিক করে দেখার কথা বলল কেন? প্রীতি সাথে সাথে নোটবুকটা খুলে উল্টে পাল্টে দেখল। আর যা ভেবেছিল তাই। নওশাদ রঙিন কলম দিয়ে লিখে রেখেছে, তোমাকে লাইট গ্রিনে সুন্দর লাগে, তবে ডিপ গ্রিনে আরও ভালো মানাতো। আচ্ছা প্রীতি, তুমি সবসময় মন খারাপ করে থাকো কেন? তুমি কি জানো হাসলে তোমাকে কত সুন্দর লাগে? প্রীতি আবার তাকালো নওশাদের দিকে। নওশাদ ততক্ষণে হাওয়া। নোটবুকটা ভাঁজ করে প্রীতি দীর্ঘশ্বাস ছাড়ল। সে আগেই বুঝতে পেরেছিল যে নোটবুক ফেলে আসেনি, নওশাদই চুরি করেছে। আর এখন নোটবুক দেওয়ার বাহানায় প্রীতির পেছন পেছন বাসস্ট্যান্ড পর্যন্ত এসেছে। সে এখান থেকে যাবে না, আশেপাশেই থাকবে যতক্ষণ পর্যন্ত না প্রীতি বাসে উঠছে। এই ছেলেটা বুদ্ধ উন্মাদ। গানটা এখনো বাজছে। প্রীতির পুনরায় কান্না আসতে চাইছে। গানের কথাগুলো এত হৃদয় খচিত কেন? মনে পড়ে যায় নিউ ইয়র্ক শহরের ব্যস্ত রাস্তাটির কথা, দামি রেস্টুরেন্ট, কফি শপ আর ধ্বংসাত্মক সেই ভালোবাসার কাহিনী। কেমন আছে মানুষটা? 6 মাস কেটে গেছে। প্রীতি বাসে উঠল। নোটবুকটা ব্যাগে ভরে রাখার সময় নজরে পড়ল টিফিন বক্স। এটা নওশাদের টিফিন বক্স। আজ প্রীতি লাঞ্চের সময় মাঠে ঘোরাঘুরি করছিল। ক্যান্টিনে সে যায়নি। তার কাছে খাওয়ার টাকা ছিল না। আবার বাড়ি থেকে টিফিনও আনতে পারেনি। বাবার শরীরটা ইদানিং ভালো যাচ্ছে না। তাই প্রীতি বাবাকে রান্নাবান্না করতে নিষেধ করেছে। প্রীতি ভার্সিটি শেষে বাড়ি ফিরে রান্না করবে। নওশাদ মনে হয় বুঝতে পেরেছিল ব্যাপারটা। তাই নিজের টিফিন বক্স দিয়ে বলল, তার মা নাকি প্রীতির জন্য বিরিয়ানি পাঠিয়েছেন। প্রীতি জানে কথাটা মিথ্যে, তবুও সে টিফিন বক্স নিয়েছে। না নিলে নওশাদ কষ্ট পেত। এই ছেলের মনটা আবার খুব নরম। তুচ্ছ কারণে কষ্ট পায়। মেয়েদের মতো কেঁদে বুক ভাসায়। যে কারণে প্রীতি রাগ করে তাকে কখনো কিছু বলতেও পারে না। তবে নওশাদের সাথে পরিচয় নিয়ে প্রীতির একটা মজাদার ঘটনা আছে। সেদিন ছিল শুক্রবার। প্রীতি এসেছে ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা দিতে। সিট পড়েছিল বাংলা কলেজে। নওশাদেরও সেইখানেই সিট। দুইজন একই বেঞ্চে বসেছে। প্রীতি জানে তার প্রিপারেশন ভালো নেই। চান্স পাওয়া তার জন্য স্বপ্ন। প্রশ্ন যদি একেবারে পানির মতো সহজ হয় তবুও তার চান্স হবে কিনা সন্দেহ। এদিকে বাবা খুব আশা নিয়ে বসে আছেন। মেয়ে চান্স পাবেই। হলে ঢোকার পর প্রীতির একটু খারাপ লাগছিল। বাবাকে বিদায় দেওয়ার সময় সে লক্ষ্য করছে বাবার চোখে তাকে নিয়ে অনেক আশা। চান্স না পেলে সে আশা ভেঙে যাবে। বাবা দুঃখ পাবেন। প্রীতি বাবাকে দুঃখ দিতে চায় না। পাশেই বসেছিল নওশাদ। খুব খুশি মনে নিজের সাফল্যের গল্প শোনাচ্ছিল প্রীতিকে। বুয়েটের প্রিলিতে টিকে গেছে। রিটেন এক্সাম হয়ে গেলে সে চান্স পাবে নিশ্চিত।
তার স্বপ্ন ট্রিপলি নিয়ে পড়ার। এক কথায় টপ স্টুডেন্টের যে সংজ্ঞা তার সব নওশাদের মধ্যে আছে। প্রীতির দুশ্চিন্তাগ্রস্ত চেহারা দেখে নওশাদ প্রশ্ন করে, অ্যানি প্রবলেম? প্রীতি চাপা স্বভাবের, নিজের প্রবলেম সে শেয়ার করেনি। তবে নওশাদ বুঝে নিয়েছিল। প্রশ্ন পাওয়ার পর নওশাদ খুব হেলাফেলা করে উত্তর দিয়ে গেছে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার তেমন ইচ্ছে নেই তার। এই পরীক্ষা তার জন্য খেলা, কিন্তু প্রীতির জন্য লড়াই। নওশাদ প্রীতিকে এমসিকিউতে খুব হেল্প করলো। ধরে গেলে নওশাদের থেকে সাহায্য নিয়ে সব কয়টা এমসিকিউতে প্রীতি উত্তরে গেল। সে কখনো ভাবেনি ভর্তি পরীক্ষায় এভাবে তাকে কেউ সাপোর্ট দিবে। এরপর এলো রিটেনের সময়। যেহেতু প্রীতি নওশাদের সাহায্যে এমসিকিউ দাগিয়েছে, তাই নওশাদ যে বিষয়গুলো নির্বাচন করেছিল প্রীতিও সেইগুলো নির্বাচন করেছে। রিটেনও তাকে সেসব লিখতে হলো। কিন্তু প্রীতি ম্যাথে দুর্বল ছিল। ধরতে গেলে সে ম্যাথ পারেই না। এইচএসসির আগে শেষবার ম্যাথ প্র্যাকটিস করেছিল, তারপর আর ধরা হয়নি। এক্সাম শেষ হতে মাত্র আর 10 মিনিট বাকি। প্রীতি সব মোটামুটি অ্যান্সার করেছে, কিন্তু ম্যাথ ছুঁয়েও দেখেনি। নওশাদ তা জানতে পেরে বলল, প্লিজ ম্যাথ অ্যান্সার করো প্লিজ, না হলে তো তুমি চান্স পাবে না। মনে হলো প্রীতির চান্স পাওয়া নিয়ে নওশাদের ব্যাকুলতায় বেশি। প্রীতি হেসে বলল, আমি চান্স পাবো না এটা আগেই জানি, আর ম্যাথ তো আমি পারি না, কিভাবে অ্যান্সার করব? তোমাকে অবশ্যই চান্স পেতে হবে। ম্যাথ পারো না মানে? এদিকে দাও, আমি দেখছি। নওশাদ ঝট করে নিজের সাথে প্রীতির খাতা অদল বদল করে নিল। প্রীতি ভয়ে অস্থির হয়ে বলল, ওমা কি করছো এটা? ধরা পড়লে আমরা দুজনই এক্সপেল হব। নওশাদ আঙ্গুলের ইশারায় বলল চুপ থাকতে। অতপর প্রীতির খাতার সবগুলো ম্যাথের অ্যান্সার ফটাফট লিখতে লাগলো। তার লেখার স্পিড দেখে মনে হচ্ছিল অঙ্কগুলো বুঝি তার মুখস্থ। এভাবে শেষ হলো ভর্তি এক্সাম। রেজাল্টের দিন প্রীতি নিশ্চিত ছিল চান্স হবে না, কারণ নিজের যোগ্যতায় সে কিছুই লেখেনি। যা লিখেছে সব নওশাদের সাহায্য নিয়ে। এদিকে প্রমোদ সাহেব আগেই রসগোল্লা লাড্ডু কিনে এনে রেখেছেন। মেয়ে চান্স পেলে পুরো পাড়ায় বিতরণ করবেন। এসব দেখে প্রীতির কান্না এসে যাচ্ছিল। সেই দিন সার্ভার খুব ডাউন ছিল। প্রীতি রেজাল্ট জানতে পারল দুপুর 2টায়। আশ্চর্যজনকভাবে ঢাকা ইউনিভার্সিটিতে তার পজিশন ছিল 721। প্রীতি খুশিতে কেঁদে ফেলেছিল। প্রমোদ পুরো পাড়ায় মিষ্টি বিতরণ করে সবাইকে গর্বের সাথে সুখবর জানালেন। সারাদিন বাবা মেয়ে খুশিতে অকারণে হেসেছে। যেই দিন প্রীতি ভর্তি হতে যাবে সেই দিন ঠিক করেছিল বুয়েটেও একবার ঘুরে আসবে। যদি নওশাদের সাথে দেখা হয়ে যায়, তাকে একটা থ্যাঙ্কস অন্তত দেওয়া দরকার। নওশাদ যেটা প্রীতির জন্য করেছে সেটা কেউ কখনোই করে না। কিন্তু ভর্তির দিন ইউনিভার্সিটিতে সরাসরি নওশাদের সাথে দেখা হয়ে যায় প্রীতির। নওশাদ বুয়েটে ভর্তি হয়নি, ঢাকা ইউনিভার্সিটিতে ট্রিপলি নিয়ে ভর্তি হয়েছে। তার পজিশন ছিল 220, অথচ বুয়েটেও সে স্ট্যান্ড করেছিল। ট্রিপলি সাবজেক্ট অনায়াসে পেয়ে যেত। তবুও এই ছেলে কেন বুয়েট ছেড়ে ঢাকা ইউনিভার্সিটিতে এলো তা মোটেও প্রীতির বোধগম্য হলো না। প্রীতি ভর্তি হয়েছিল ফার্মাসিতে। একদিন জানতে পারল নওশাদও নাকি নিজের সাবজেক্ট বদলে ফার্মাসিতে চলে এসেছে, প্রীতির ডিপার্টমেন্টে। নিজেই ক্লাসে নওশাদকে দেখে প্রীতি হতবাক। বাস কন্ট্রাক্টর গলা উঁচিয়ে ডাকছে, এই যে ম্যাডাম, ভাড়াটা দেন, কোথায় নামবেন? প্রীতি ভাবনার ছেদ পড়ল। আশেপাশে তাকিয়ে দেখল তার স্টপেজ এসে গেছে। প্রীতি উদ্গ্রীব হয়ে বলল, এখানে আমি নামবো মামা। তাহলে জলদি নামেন, ভাড়া দেন আগে। প্রীতি ভাড়া দিয়ে বাস থেকে নামল। দ্রুত বাড়ি ফিরতে হবে, গোসল সেরে রান্নাও করতে হবে। বাবাকে বলেছিল দোকান থেকে পাউরুটি আর কলা নিয়ে খেতে। বাবা নিশ্চয়ই খায়নি, এখনও না খেয়ে আছেন। প্রীতির বাড়ি গিয়ে প্রথম কাজ হলো বাবাকে ধমক দিয়ে খাওয়ানো। কলিং বেল চাপল প্রীতি। বাবা হাসি মুখে দরজা খুললেন। আয় মা, ভেতরে আয়, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ বাবা? তুমি এত খুশি কেন? সারপ্রাইজটা দেখলে তুইও খুশি হবি। প্রীতি বাবার সাথে হাসতে হাসতে বেডরুমে এসে দেখল জেরিন বসে আছে। জেরিনকে দেখে চেহারা কালো হয়ে গেল প্রীতির। প্রমোদ সাহেব আনন্দিত কণ্ঠে বললেন, চমকটা কেমন ছিল? তোকে সারপ্রাইজ দিতে এই পাগলি আটলান্টিক মহাসাগর পার করে এসেছে। একেই বলে আত্মার টান। তোরা গল্প কর, আমি চুলায় রান্না বসিয়েছি। প্রমোদ হাসতে হাসতে রান্নাঘরে চলে গেলেন। তিনি তো জেরিনের প্রতারণার কথা জানেন না। প্রীতি আজও বলতে পারেনি বাবা জেরিনকে মেয়ের মতো দেখতেন। এসব জানলে কষ্ট পাবেন বলে। জেরিন প্রীতিকে জড়িয়ে ধরতে এলেই প্রীতি দূরে সরে গেল। ভ্রু কুঁচকে বলল, আমার বাড়িতে আসার সাহস তোর কিভাবে হলো? তুই আমার ফোন ধরিস না, আমাকে সব জায়গায় ব্লক করে রেখেছিস। তাই উপায় না পেয়ে ডিরেক্ট ফ্লাইটে উঠে চলে এসেছি।
প্লিজ রাগ করে থাকিস না বোন। যদিও আমার অপরাধ নেই, তাও আমি ক্ষমা চাইছি তোর কাছে। প্রয়োজনে ক্ষমা চাইবো। এত বড় অপরাধ করেও বলছিস তোর অপরাধ নেই? শুধু পায়ে ধরে কেন, মাথা ঠুকে মাপ চাইলেও আমি তোকে মাপ করতে পারবো না। প্লিজ তুই চলে যা জেরিন। তুই ভুল বুঝছিস আমাকে। ভুল নয়, ঠিকই বুঝেছি, বরং তুই এখন এসেছিস আমাকে ভুল বোঝাতে। জেরিন এগিয়ে এসে গলায় হাত চেপে বলল, আই শিওর আমার কোনো দোষ ছিল না। আশরাফ ভাইয়ের অসুস্থতার কথা আমি জানতাম না, বিশ্বাস কর। মা আমাকে কিছুই বলেনি। তাকে আমি বিয়ে করতে চাইনি শুধুই আতিফের জন্য। আর মাও সেটা মেনে নিয়েছিল, কারণ মা সব জানতো তোর সাথে আমার ভালো ফ্রেন্ডশিপ। আমি যদি সত্যিটা জেনে যাই তাহলে তোকে বলে দিব। এজন্যই মা আমার কাছে সব গোপন করেছিলেন। তুই এখান থেকে চলে আসার পর আমি তোর সাথে কন্ট্যাক্ট হওয়ার কত ট্রাই করেছি জানিস? আমি বুঝতে পেরেছিলাম নিশ্চয় তুই আমার ওপর রেগে আসিস, কিন্তু রাগের কারণটাই খুঁজে পাচ্ছিলাম না। কিছুদিন আগে আশরাফ ভাইদের বাসায় গিয়েছিলাম, তখন আরোহী আন্টির থেকে সব জানতে পেরেছি। কথাগুলো শোনার পর প্রীতি কিছুটা ঠান্ডা হলো। তার মনে হচ্ছে জেরিন সত্যিই বলেছে। প্রীতি শান্ত হয়ে বিছানায় বসলো। জেরিন হাঁটু গেড়ে প্রীতির সামনে বসে বলল, আমার কথা বিশ্বাস কর প্রীতি, আমি তোর ক্ষতি চাইবো এটা তুই ভাবলি কেমন করে? আমি না তোর ব্যাটার হাফ? প্রীতি আচমকা জড়িয়ে ধরল জেরিনকে। অস্থির হয়ে কাঁদতে কাঁদতে বলল, আমি খুব কষ্ট পেয়েছিলাম সেই দিন। আমার মন ভেঙে গিয়েছিল। আমি জানি তোর জায়গায় আমি হলে আমিও কষ্ট পেতাম। প্রীতি বেশ কিছুক্ষণ ধরে কাঁদল। কান্নার মাধ্যমে এতদিনের জমানো কষ্টগুলো বের করে দিচ্ছিল যেন। জেরিন বিরক্ত হয়ে বলল, হয়েছে, এবার কান্না বন্ধ কর। এত দূর থেকে তোর কান্না দেখতে আসিনি আমি। নে চোখ মোছ, খচ্চর কোথাকার। কাঁদতে কাঁদতে নাকের পানিও বের করে ফেলেছে। প্রীতি হাসতে হাসতে টিস্যু পেপার দিয়ে চোখ মুছল। তারপর জিজ্ঞেস করলো, আশরাফ এখন কেমন আছে? আশরাফের কথা শুনে জেরিনের চেহারা অন্ধকার হয়ে গেল। কিছু একটা ভেবে সে দীর্ঘশ্বাস ছাড়ল। তারপর বলল, ভালো নেই। প্রীতির ভেতরটা হাহাকার করে উঠল। নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রেখে বলল, কেন? সারাক্ষণ তোর নাম নিচ্ছে। আগে ফ্লোরা ফ্লোরা করতো, আর এখন খালি প্রীতি প্রীতি করে। তাকে বুঝিয়ে রাখা হচ্ছে তুই কিছুদিন পরে ইউএসএ আসবি। এই অপেক্ষাতেই সে দিন গুনছে। প্রীতি, তুই কি একবার যাবি আমার সাথে নিউ ইয়র্কে? প্লিজ চল না। প্রীতি কঠোর গলায় বলল, কখনোই না। রাতে প্রমোদ সাহেব মেয়েদের জন্য বিরিয়ানি রান্না করেছিলেন। জেরিন আর প্রীতি দুজনই বিরিয়ানি খুব পছন্দ করে। খাওয়া দাওয়ার পর অনেক গল্পগুজব হলো। তারপর প্রীতির সাথে জেরিন একই রুমে ঘুমাতে এলো। প্রীতি মোবাইল রেখে ওয়াশরুমে গেছে। জেরিন বিছানায় একা শুয়ে আছে। এমন সময় প্রীতির মোবাইলে একটা মেসেজ এলো। জেরিন প্রীতিকে ডাকতে নিয়েও থেমে গেল। তার চোখ ফোনের স্ক্রিনে আটকে গেল। মেসেজটা এসেছে একটা ছেলের নাম্বার থেকে। ছেলেটির নাম নওশাদ। মেসেজে লেখা, ম্যাডাম কি ঘুমিয়ে গেছেন? জেরিন মেসেজটা দেখে চুপচাপ শুয়ে রইল। একটু পর প্রীতি ওয়াশরুম থেকে বের হলো। ফোন হাতে নিতেই দেখলো নওশাদের মেসেজ। একটু বিরক্ত লাগলো। ছেলেটার কাজ হলো রাত হলেই মেসেজ দেওয়া। প্রীতি খেয়েছে কি খায়নি, ঘুমিয়েছে কি ঘুমায়নি, এসব জেনে ওর কি কাজ? নেহায়েত প্রীতির জীবনে খুব বড় একটা সাহায্য করেছিল নওশাদ। তাই প্রীতি কখনো তার সাথে খারাপ ব্যবহার করতে পারেনি। নয়তো একটা ছেলে থেকে এমন আচরণ প্রীতি কখনোই সহ্য করতো না। জেরিন হঠাৎ বলল, বয়ফ্রেন্ড নাকি? প্রীতি চমকে উঠল। মানে, কে মেসেজ দিয়েছে তোকে? নওশাদ, আমার ক্লাসমেট। শুধু ক্লাসমেট? না, ফ্রেন্ড। শুধু ফ্রেন্ড? উফ, তুই কি শুনতে চাইছিস? আর যাই হোক, বয়ফ্রেন্ড হলেও রাতের বেলা এইভাবে মেসেজ করার কথা না। এজন্যই তো আমার বিরক্ত লাগে। 6 মাস ধরে ছেলেটা পিছনে লেগে আছে, গলার কাটার মতো। গিলতেও পারছি না, ফেলতেও পারছি না। ফেলতে পারছিস না কেন? ব্লক করে দিলেই তো হয়। আমাদের ভার্সিটির ছেলে, ব্লক মেরে লাভ কি? প্রতিদিন তো দেখাই হবে। দেখা হলেও কি ইগনোর করবি? তুই কি ভয় পাস নাকি? প্রীতি মাথা নিচু করে বলল, ভয় না। আসলে ওর কাছে আমি একভাবে ঋণী। তাই ও যতদিনই করুক আমি ওর সাথে রুট হতে পারবো না। তাই কিভাবে? প্রীতি ভার্সিটি অ্যাডমিশনের গল্পটা জেরিনকে সম্পূর্ণ বলল। জেরিন শুনে অবাক। তোর তো চমৎকার ভাগ্য। তোকে একটা সাজেশন দেই, এই ছেলের সাথে প্রেম কর, ভালো থাকবি। ধ্যাত, সেম এইজ রিলেশন আমার পছন্দ না। কেন পছন্দ না? তোর তো ফ্যামিলিতে কোনো প্রবলেম নেই। মামাও তো কত ভালো মানুষ, তোকে কখনো কোনো ব্যাপারে ফোর্স করে না। তুই যার সাথে বলবি
তার সাথেই তোকে বিয়ে দেবে। আর তুই গ্র্যাজুয়েশনের পর বিয়ে করবি, তোদের লেখাপড়াও একসাথে শেষ হবে, একসাথে চাকরি করবি, তারপর নিজেদের টাকায় বিয়ে। আমাদের দেশে তো এইসবই হয়। কত কিউট রিলেশনশিপ। প্রীতি মলিন হেসে কপালে পড়ে থাকা চুলগুলো কানে গুঁজল। জেরিন কত সহজভাবে সব চিন্তা করছে। কিন্তু প্রীতির জীবনটা কি আসলে এত সহজ? জেরিন প্রীতির কাঁধে হাত রেখে বলল, আচ্ছা বলতো, তুই নিউ ইয়র্ক যেতে চাস না কেন? মায়ের জন্য, তাই না? চিন্তা করিস না, এইবার নিউ ইয়র্কে গেলে তোদের আমাদের বাড়িতে উঠতে হবে না। আমি এখন নতুন একটা ফ্ল্যাট নিয়েছি। আমার ভার্সিটি থেকে বাসা খুব দূরে হয়ে যায়, সেই জন্যই আলাদা ফ্ল্যাট। ওইখানে অবশ্য আমি একা থাকি না, আমার সাথে আতিফও থাকে। তুই গেলে আতিফ কয়েকদিন থাকবে না। আমরা ফাঁকা বাড়িতে অনেক মজা করব। প্রীতি কাঁধ থেকে জেরিনের হাত সরিয়ে হতাশ কণ্ঠে বলল, না রে, আমি আর কখনোই নিউ ইয়র্ক যাব না। কেন? এমনি, একটা মানুষ অসুস্থ, তোকে দেখার জন্য ছটফট করছে। তাও তুই যাবি না? অ্যাটলিস্ট তোর উচিত আশরাফ ভাইয়ের কনসোলেশনের জন্য হলেও সেখানে যাওয়া। তিনি ভাবছেন তুই গেলেই তার কাল্পনিক চরিত্র ফ্লোরার সমস্যাটা ঠিক হয়ে যাবে। তাছাড়া অসুস্থ মানুষ হিসেবে একবার অন্তত তাকে দেখতে যাওয়া উচিত। প্রীতি হঠাৎ কেঁপে উঠল। এত উচিত অনুচিত আমি বুঝি না জেরিন। যাব না মানে যাব না। তুই কি আমাকে জোর করে নিয়ে যেতে পারবি? এখানে জোর করার কথা আসছে কেন? তোকে শুধু আমি বোঝাচ্ছি, আমাকে বোঝানোর কোনো প্রয়োজন নেই। জেরিন অবাক হয়ে কিছুক্ষণ চেয়ে থাকে, বলল, তুই তো এমন নিষ্ঠুর ছিলি না প্রীতি। হঠাৎ তোর কি হয়ে গেল? প্রীতি জবাব দিল না, অন্যমনস্ক হয়ে তাকিয়ে রইল অন্যদিকে। জেরিন আধ ঘন্টার মতো বকবক করে ঘুমিয়ে পড়ল, কিন্তু প্রীতির চোখে ঘুম এলো না। নিউ ইয়র্ক থেকে আসার পর সে ইনসোমিয়ায় ভুগছে প্রায় 6 মাস যাবৎ। রাত আসে কিন্তু চোখে ঘুম আসে না। চোখের নিচে দাগ পড়ে চেহারা নষ্ট হয়ে যাচ্ছে। নওশাদ প্রায়ই বলে, তোমার কিসের এত টেনশন প্রীতি? প্লিজ শেয়ার উইথ মি। প্রীতির অন্য বন্ধুরাও বলে, কিন্তু প্রীতি নিজের মনের কথা কাউকে জানাতে পারে না। এই অনুভূতি একান্ত তার নিজের, এই কান্না তার ব্যক্তিগত। এই দুশ্চিন্তা, অস্থিরতা সবকিছু সাক্ষী তার রুমের দেওয়াল, বালিশার বিছানা, বারান্দার ওই জানালা, নীল আকাশ, একগুচ্ছ নীরবতা নিয়ে দাঁড়িয়ে থাকা প্রীতি, যে প্রতিদিন ফজরের আজান শুনে সিজদায় লুটিয়ে পড়ে। কিছু মুহূর্তের জন্য তার হৃদয় শীতল হয়। দিনটা ভালোই কাটে, কিন্তু রাত গভীর হওয়ার সাথে সাথে কষ্টেরা পুনরায় এসে আঁকড়ে ধরে চারদিক থেকে। প্রীতি শুনতে পায় সেই আহাজারি, প্রীতি, ফ্লোরার দুঃখগুলো মুছে দাও প্লিজ। প্রীতি শব্দ করে কেঁদে ফেলে। আশরাফের সামনে সে কোনোদিনই যেতে পারবে না আর। যাকে মন প্রাণ একাকার করে ভালোবাসে, তার সামনে গিয়ে দাঁড়ানোর স্পর্ধাই নেই প্রীতির। কারণ প্রীতি জানে, একবার যদি আশরাফের সামনে গিয়ে সে দাঁড়ায়, তাহলে আর কোনোদিনও মানুষটিকে ছেড়ে আসা তার পক্ষে সম্ভব হবে না। আবার আশরাফকে মেনে নিয়ে সারা জীবন তার সঙ্গে কাটিয়ে দেওয়াও সম্ভব নয়। যার হৃদয় জুড়েও অন্য এক নারীর রাজত্ব, যে প্রতিনিয়ত কষ্টের সমুদ্রে গোসল করে, প্রমাণলে জলে পুড়ে খাক হয়, তার সীমাহীন কষ্ট প্রীতি কীভাবে সহ্য করবে? সারা জীবন ভালোবাসার মানুষের কষ্ট দেখার চেয়ে নিজের বিষাদ বেদনার কাতরানোর অনেক ভালো। প্রীতি কাতরাবে, কাঁদবে, অস্থির হবে, কিন্তু কখনোই আশরাফের সামনে গিয়ে দাঁড়াতে পারবে না। তার হাত ধরে সারা জীবন পাশে থাকার শপথ করতে পারবে না কখনোই। উফ, নিয়তির এমন নিষ্ঠুর চক্রান্তে আক্রান্ত মানুষগুলোর হৃদয়ে কেন এত ভালোবাসা জন্মে? জেরিন 1 সপ্তাহ বাংলাদেশে অবস্থান করে, তারপর নিউ ইয়র্কে ফিরে যায়। প্রীতি লেখাপড়ায় মনোযোগী হয়। সময় কেটে যেতে থাকে। দিন, মাস, বছর পেরিয়ে যায়। নওশাদের সাথে প্রীতির দূরত্ব তৈরি হয়। চোখের আড়াল তো মনের আড়াল বলে একটা ব্যাপার আছে। কথাটাকে 100 ভাগ সত্য করতে বোধহয় নওশাদ ফ্রান্সে গিয়ে আর কোনো খোঁজ খবর নেয়নি প্রীতির। প্রীতিও নিজে থেকে যোগাযোগ করেনি। একসময় শিক্ষাজীবন শেষ হয়। প্রীতি কর্মজীবনে ব্যস্ত হয়ে ওঠে। ভালো একটা জায়গায় চাকরি হয়ে যায়। বাবাকে নিয়ে বড় ফ্ল্যাটে থাকার স্বপ্ন এবার পূরণ হবে। বাপ মেয়ে টাকা জমিয়ে দেশ বিদেশে ঘুরতেও যাবে। পৃথিবীটা হবে স্বপ্নময়। তবুও মাঝে মাঝে ঘুমের সময় দুঃস্বপ্ন হয়ে ধরা দেবে 5 বছর আগে সেই অমোঘ বাস্তবতা, অতীতের সেই তুমুল আর্তনাদ। প্রীতি, ফ্লোরা খুব কাছে, তুমি কি আসবে না প্রীতি? একদিন অফিস থেকে ফেরার পথে খুব বৃষ্টি হচ্ছিল। কোনো রিক্সা, বাস, ট্যাক্সি পাওয়া যাচ্ছে না। ঝড়ের রাতে বিপদ বুঝে সবাই দ্বিগুণ দামে চাইছে। প্রীতিও নাছোড়বান্দা, এত ভাড়া দিয়ে সে কিছুতেই যাবে না। প্রয়োজনে দাঁড়িয়ে থাকবে। যারা জীবনে কষ্ট করে পয়সা কামায়, তারাই বোঝে জীবনে চলার পথে 2 পয়সাও কত মূল্য। হঠাৎ একটা প্রাইভেট কার এসে প্রীতির সামনে থামে। প্রীতি ভয়ে সিটিয়ে যায়। কার গাড়ি এটা?
কালো গ্লাস নামিয়ে মাথা বের করে ভদ্রলোক বলে ওঠে, হাই প্রীতি, কেমন আছো? প্রীতি কয়েক মুহূর্ত তাকিয়ে থাকে, তারপর মুখ থেকে অস্ফুট আওয়াজ বের হয়, নওশাদ। বহুদিন পর পুরনো বন্ধুকে কাছে পেয়ে রাজ্যের গল্প শুরু হয় স্মৃতিচারণ। কত মজার দিন ছিল। সবাই যে এখন কোথায় কোথায় হারিয়ে গেছে। কেউ বিদেশে আছে, কেউ শহরের বাহিরে, কেউ বিয়ে করে সংসারী হয়েছে। নওশাদ আনন্দের সাথে প্রীতিকে জানায় সে দেশে ফিরেছে 5 দিন হয়। এখন থেকে এখানেই থাকবে বাবা মায়ের সাথে। 17 তারিখ তার বাড়িতে একটা গেট টুগেদার আয়োজিত হবে। তাদের ব্যাচের অনেক বন্ধুরা আসবে। নওশাদ প্রীতিকেও আমন্ত্রণ করেছে। এমন নয় যে প্রীতির সাথে তার ঘটনাচক্রে দেখা হয়েছে বলে প্রীতি ইনভাইটেশন পেয়েছে। নওশাদ দেখা না হলেও প্রীতিকে খুঁজে বের করত, কারণ প্রীতির সাথে তার খুব জরুরি কথা আছে। কি এমন জরুরি কথা যা প্রীতি জানে না? নওশাদ বলেনি। 17 তারিখ এলেই নাকি বলবে। 17 তারিখ ছিল শুক্রবার, সবার জন্য ছুটির দিন। নওশাদের অনুষ্ঠান সন্ধ্যায়। সকাল থেকে প্রীতিকে ফোন করে জ্বালিয়ে মারছিল নওশাদ, কখন আসবে প্রীতি। একবার তো প্রীতির মনে সন্দেহ চারা দিল, নওশাদ কি এখনো আগের মতো আছে? প্রীতিকে নিয়ে কি সে এখনো ভাবে? পরক্ষণে সন্দেহটা জোর করে মন থেকে তাড়িয়ে দেয় প্রীতি। নওশাদের ওইটাই ছিল ছোটবেলার আবেগ। এখন তো তার বড় হয়েছে। এখন নিশ্চয় নওশাদ আগের মতো পাগলামি করবে না। সময়ের সাথে অনেক কিছুই বদলায়। হৃৎকুঠুরিতে যারা জীবন অমলিন হয়ে থাকে দৃঢ় যত্নে। পার্টিতে অনেক পুরনো বন্ধুর সাথে দেখা হয়। প্রীতি সবার সাথে গল্পে মজে যায়। নওশাদের বাবা মায়ের সাথে পরিচয় হয়। সবাই প্রীতিকে এমনভাবে ট্রিট করেছে যেন প্রীতি এই অনুষ্ঠানের বিশেষ অতিথি। শুরুতে এসবের কারণ বুঝতে না পারলেও অনুষ্ঠানের শেষে গিয়ে প্রীতি সব বুঝতে পারল। নওশাদ তার পাগলামি চূড়ান্ত দেখিয়ে ছাড়ল। প্রীতিকে সকলের সামনে গোল্ড রিং দিয়ে প্রপোজ করলো। হাঁটু গেড়ে প্রীতির সামনে বসে নওশাদ ভালোবাসাময় কণ্ঠে বলল, প্রীতি, উইল ইউ ম্যারি মি? বন্ধুদের জোরাজুরি আর তোপের মুখের পরে নওশাদের দেওয়া এঙ্গেজমেন্ট রিং আপাতত অবস্থায় গ্রহণ করতে বাধ্য হয়েছিল প্রীতি। কিন্তু পরবর্তীতে নওশাদকে সকলের আড়ালে নিয়ে হাত জোর করে ক্ষমা চেয়ে রিংটা সে ফিরিয়ে দেয়। নওশাদ হকচকিয়ে প্রশ্ন করল, তোর কি হয়েছে প্রীতি? আমি কি কোনো ভুল করেছি? তোর কোনো ভুল নেই, ভুলটা আমারই। এত বছরও তোকে সত্যি কথা কখনো বলা হয়নি। কিসের সত্যি? এখন বল। আমার জীবনে একটা অতীত আছে। নওশাদ হেসে ফেলে বলল, এইটা কোনো ব্যাপারই না, মাত্র একটা অতীত। তোর যদি 1000 অতীতও থাকে তাও আই ডোন্ট কেয়ার। আমি জানতেও চাই না। আমি শুধু জানি তোকে আমি ভালোবাসি। শুধু তোকে বিয়ে করার স্বপ্ন নিয়ে ফ্রান্সে গিয়েছিলাম, যাতে নিজেকে প্রতিষ্ঠিত করে তোর সামনে যোগ্য পাত্র হয়ে দাঁড়াতে পারি। প্রীতির কথাটা বলতে খুব খারাপ লাগছিল, কিন্তু না বলেও উপায় নেই। প্রীতি দুঃখিত গলায় বলল, আই অ্যাম সরি নওশাদ, তুই আমাকে ক্ষমা করে দে, কারণ আমি তোকে বিয়ে করতে পারবো না। নওশাদের চেহারা অন্ধকার হয়ে গেল। উতলা হয়ে জানতে চাইল, আমি কি করেছি প্রীতি? বললাম তো, তোর কোনো দোষ নেই, সব দোষ আমার। শুধু তোকে না, আমি কাউকেই কোনোদিন বিয়ে করতে পারবো না। আমি সারা জীবন আমার বাবার সাথে থাকবো। আমি ছাড়া বাবার এই পৃথিবীতে কেউ নেই। যদি আমার বিয়ে হয়ে যায় তাহলে বাবা পুরোপুরি নিঃসঙ্গ হয়ে যাবে। নওশাদ এই কথার পর আবারও হাসতে লাগলো। প্রীতি করুণ চোখে চেয়ে রইল। তার চোখ ছলছল করছে নওশাদের প্রাণবন্ত হাসি দেখে। নওশাদ বলল, এটা কোনো ব্যাপারই না প্রীতি, তুই এস্টাবলিশড মেয়ে। এসব নিয়ে তুই কেন চিন্তা করছিস? শোন, আমি তোকে আমাদের ফিউচার প্ল্যান বলি। আমরা একটা বিশাল বাড়ি কিনব। এই বাড়ির দক্ষিণ সাইডে থাকবে তোর বাবা আর উত্তর সাইডে থাকবে আমার বাবা মা। মাঝখানে আমি আর তুই। ভালো হবে না? প্রীতি অধৈর্যের মতো চিৎকার করে বলল, আমি অন্য একজনকে ভালোবাসি নওশাদ। তোর সাথে বিয়ে হলে আমি কোনোদিনও তোকে ভালোবাসতে পারবো না। নওশাদের হাতে জুসের গ্লাস ছিল। কথাটা শোনার পর জুসের গ্লাস হাঁসফাঁসকে পড়ে ভেঙে গেল। দুইজনেই বিব্রত। নওশাদ হাসি দেওয়ার প্রাণপণ চেষ্টা করল। এই শুনে সে একদমই বিচলিত নয়। এমন একটা ভাব করে বলল, অন্য কাউকে ভালোবাসিস এটা কোনো প্রবলেম না, কিন্তু আমি কি জানতে পারি সে কে? প্রীতি আশরাফকে নিয়ে তার জীবনের সমস্ত ঘটনা সাজিয়ে গুছিয়ে বলে দিল। নওশাদ বললে, তাহলে তো ওই ছেলের সাথে তোর বিয়ে হওয়ার কোনো স্কোপ নেই। তুই কি সারা জীবন বিয়ে না করে থাকবি? সবাইকেই সংসারী হতে হয়, একা একা কেউ জীবন কাটাতে পারে না। তোকেও একদিন সব কিছু মেনে নিয়ে নিজের জীবনে কাউকে বেছে নিতে হবে। এখন আমার কথা হলো, তোর যদি অন্য কাউকেই বেছে নিতে হয় তাহলে সেই অন্য কেউটা আমি কেন হতে পারবো না? কারণ তুই খুব ভালো ছেলে নওশাদ। আমি চাই না তোকে কষ্ট দিতে।
আমি চাই তুই সারা জীবন খুব ভালো থাকবি, আমার চেয়েও হাজার গুণ ভালো মেয়ে বিয়ে করবি, যে তোকে সবসময় ভালো রাখবে। কিন্তু আমাকে বিয়ে করলে তুই সুখী হতে পারবি না, কারণ আমার মনে অন্য একজনের বসবাস। তুই কি চাস তোর স্ত্রী সারা জীবন তোর সঙ্গে থাকুক, কিন্তু ভালোবাসুক অন্য কাউকে? প্রীতি, তুই যদি আমাকে বিয়ে করিস সেটাই আমার জন্য অনেক বড় ব্যাপার। আমার আর কিছু লাগবে না। ভালোবাসা তো মনের ব্যাপার, সেটা নিয়ন্ত্রণ করা যায় না। অন্তত আমি তোর জীবনের ভালোবাসা না হই, ভালো লাগা হয়ে থাকলাম। একদিন তুই আমাকেও ভালোবেসে ফেলবি, যদি ভাগ্য সহায় হয়। কিন্তু প্লিজ, আমাকে ছেড়ে চলে যাওয়ার কথা ভাবিস না। আমি তোকে ছাড়া পারবো না থাকতে। তাহলে 5 বছর ফ্রান্সে কি করে থেকেছিস, তোকে বিয়ে করার স্বপ্ন নিয়ে? প্রীতি এই কথার পিঠে আর কিছু বলতে পারল না। সেদিন পাথি থেকে চলে আসার পর বাবার সাথে পুরো বিষয়টা আলোচনা করে প্রীতি। প্রমোদ সাহেবও অনুমতি দেয়। তার একমাত্র মেয়ে এতদিন পর বিয়ে নিয়ে চিন্তা করছে, এই কথা ভেবেই খুশিতে মন ভরে ওঠে। কিন্তু প্রীতির মনে তখনও দ্বিধা। সে নওশাদকে সারা জীবন ঠকে যেতে চায় না। নওশাদ ক্রমাগত প্রীতিকে বিরক্ত করতে থাকে। প্রীতি যদি তাকে বিয়ে না করে তাহলে নাকি সে আর কোনোদিনই বিয়ে করবে না, কারণ নওশাদ আর কখনোই প্রীতির মতো করে কাউকে ভালোবাসতে পারবে না। অবশেষে বিয়েতে রাজি হয়েছিল প্রীতি। রাজি হওয়ার মুখ্য কারণ ছিল ভালোবাসার মানুষকে না পাওয়ার দুঃখ সে বোঝে। আশরাফকে সে কোনোদিনও পাবে না, কিন্তু নওশাদের তো প্রীতিকে পাওয়ার সুযোগ আছে। তাই প্রীতি নিজের ভালোবাসায় মনে দাবিয়ে নওশাদের ভালোবাসার ফুল সেজেছিল। তাদের বিয়ে ঠিক হলো। সেই দিন ভরা সন্ধ্যা। পার্লার থেকে সেজেগুজে কমিউনিটি সেন্টারে যাচ্ছে প্রীতি। তার সাথে মাইক্রোতে আরও অনেক মানুষ। প্রমোদ সাহেব ক্রমাগত ফোন করেছেন, সাথে নওশাদও। প্রীতির কারো সাথে কথা বলতে ইচ্ছে করছে না। মাঝ রাস্তায় ট্রাফিক পুলিশ গাড়ি আটকে দিয়েছে। সিগন্যাল পড়েছে বিরাট বড়। ইতিমধ্যে প্রীতির সাথে থাকা বন্ধুরা গাড়ি থেকে নেমে পড়েছে। আবদ্ধ গাড়িতে বসে বসে সকলে অস্থির। প্রীতি জানালা দিয়ে বাহিরে তাকিয়েছিল। হঠাৎ লক্ষ্য করলো একটা ছেঁড়া নীল পাঞ্জাবি পরা লোককে ঘিরে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। লোকটি ক্রমাগত কথা বলে যাচ্ছে। মানুষ সেই কথা শুনছে অবাক হয়ে। প্রীতি গাড়ি থেকে নেমে ড্রাইভারকে জিজ্ঞেস করলো, ওইখানে কি হচ্ছে ড্রাইভার? ড্রাইভার খুব আগ্রহী হয়ে হাসতে হাসতে বললেন, ভিক্ষুক এসেছে, বিদেশি ভিক্ষুক। বিদেশিদের মতো ইংরেজি বলছে। অবাক কাণ্ড না? প্রীতির ভেতরটা ধক করে উঠল। ভিক্ষুকদের চেহারা দেখার জন্য সামনে এগিয়ে গেল। ড্রাইভার পেছন থেকে ডাক দিলেন, কই যান আপা? যায়েন না, একটু পরে সিগন্যাল ছাড়বে। প্রীতি শুনল না। সে অপ্রকৃত স্থলের মতো এগিয়ে গেল। আশরাফকে এতদিন পর সরাসরি দেখে তার বুকে দামামা বাজতে শুরু করলো। রাস্তায় প্রায় জমাট বেঁধে খুব উৎসাহ নিয়ে দেখছে ইংরেজি বলা পাগলকে। প্রীতি টলমল দৃষ্টিতে চেয়ে রইল। কতদিন পর, ঠিক কতদিন পর তাদের এ দেখা? হিসাব মিলাতে কষ্ট হলো না। 5 বছর, 9 মাস, 18 দিন। আশরাফ তো একদম বদলায়নি এত বছরেও। শাড়ি গয়না পরিহিত বিয়ের কন্যাকে দেখে অনেকেই সরে যেতে লাগলো। সবাই প্রীতির আগমন দেখে হয়তো ভেবেছে প্রীতি আশরাফের কেউ হয়। প্রীতি ধীরে ধীরে আশরাফের একদম সামনে এসে দাঁড়ালো। আশরাফ প্রীতির দিকে একবার ভ্রু কুঁচকে তাকালো। ভালো মতো উপর নিচ পর্যবেক্ষণ করলো তাকে। তারপর মুখে সারল্যের হাসি ফুটিয়ে বিশুদ্ধ ইংরেজিতে বলে উঠল, হেই প্রিটি ব্রাইড, উইল ইউ ম্যারি মি? প্রীতির চোখ উপচে পানি পড়তে লাগলো এবার। ঠোঁট কামড় দিয়ে কান্না সামলানোর ব্যর্থ চেষ্টা চালাতে চালাতে আশরাফের 2 কাঁধে হাত রাখল। আশরাফ তখনও হাসছে, অস্বাভাবিকভাবে ঘাড় নাড়ছে। তার আচরণ সাধারণ মানুষের মতো না। এখন সে বুদ্ধ উন্মাদ। প্রীতি আশরাফের ডান বাহু ধরে বলল, চলো যাই। আশরাফ হাসি মুখে প্রীতির সাথে পা বাড়ালো। যেতে যেতে প্রশ্ন করল, কে তুমি? হু আর ইউ? প্রীতি বিষণ্ণ দৃষ্টিতে নিচে তাকিয়ে হাঁটছিল। আশরাফ তাকে চিনতে পারছে না। সে কি সব ভুলে গেছে? ফ্লোরাকেও ভুলে গেছে। ইস, প্রীতিও যদি সব ভুলে যেতে পারত। ভুলে থাকা মানেই তো ভালো থাকা। এই তো, যেমন আশরাফ ভালো আছে, কারণ সে ভুলতে পেরেছে। প্রীতি ভালো নেই, কারণ সে ভুলতে পারেনি। আশরাফের হাত ধরে হাঁটার সময় হঠাৎ প্রীতির ফোন বেজে উঠল। মনে পড়ে গেল পিছুটানের কথা। আজ তার বিয়ে ছিল। সে সব কিছু ফেলে কোথায় যাওয়ার আয়োজন করেছে? প্রীতি মোবাইল হাতে নিয়ে দেখল নওশাদের কল। প্রীতি কলটা কেটে দিল। নওশাদ এবার মেসেজ করলো, হ্যারি আপ প্রীতি, তোমার আর কতক্ষণ লাগবে? প্লিজ পিক আপ দ্য কল। প্রীতি নিজের ফোন সুইচ অফ করে দিল। আজ সে কারো কথা ভাববে না, শুধু নিজেকে নিয়ে ভাববে। আশরাফের সঙ্গে হাঁটবে। এই হাঁটার উদ্দেশ্য নেই, গন্তব্য নেই, শুধু একরাশ আকাঙ্ক্ষা আছে। প্রীতি হাঁটতে হাঁটতে হঠাৎ বলে উঠল, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? আশরাফ ফিক ফিক করে হাসছে।
ওই সরলময় হাসি দেখে প্রীতি সারা জীবন হেঁটে যেতে পারবে, তার কোনোদিনও ক্লান্তি আসবে না। সমাপ্ত।